তো যা বলছিলাম আর কি আমাদের হলো যে আহ, মোটামুটি আজকে আমরা 4টা টপিক দেখবো এখান থেকে: প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট। তো এইটার উপর বেস করে আমরা আইটি ডাবল ইর সিলেবাসটাও দেখতে পারি আর কি। এই সিলেবাসটা কি তোমরা পেয়েছো? এটা অনলাইনে আছে, একটু জানাবে। হ্যাঁ, সিলেবাস পাইছি ম্যাম, আছে। এটা আছে না, এই অনলাইনে আছে, যাই হোক। তো এখানে হলো যে তোমার এটা অনলাইনে অ্যাভেলেবেল আছে। এখান থেকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের আন্ডারে এই কয়েকটা আর কি জিনিস দেখবো। এখানে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া দেওয়া আছে, খুব ডিটেলস কিছু লেখা থাকে না এখানে। অলরেডি যেহেতু ক্লাস তোমরা করেছো, সো এটা সম্পর্কে আইডিয়া আশা করি আছে। সো লেটস জাম্প ইন আওয়ার টুডেজ লেকচার। ওকে, আচ্ছা, যা বলছিলাম আর কি। তো আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা যদি আমরা বলি, প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? নর্মালি যেটা বুঝি যে কোনো একটা কাজ করা। ঠিক আছে, সিম্পল ভাষায় বলি, কোনো একটা কাজ করা, এই কাজ করা, এটা একটা প্রজেক্ট হবে। ধরে নিলাম যে যেটাকে কিনা আমার ম্যানেজ করতে হবে। সিম্পল, খুব সিম্পল টার্মে আমি এই জিনিসটা এক্সপ্লেন করলাম, জিনিসটাকে আমাকে ম্যানেজ করতে হবে। কিন্তু আমার কম্পিউটার সায়েন্সে যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট কথাটা বলি, এটা জাস্ট সিম্পল একটা কাজ করাকে বোঝায় না। এখানে আসলে অনেকগুলো টার্ম চলে আসে। টার্মগুলো কেমন হতে পারে? যেমন হলো যে আমাদের নলেজটা যেটা আছে সেটাকে আমার অ্যাপ্লাই করতে হবে। এখন কি ধরনের নলেজ, আস্তে আস্তে আসবো আমরা। তারপরে সেটা আমার নলেজ হতে পারে, স্কিল হতে পারে, এই জিনিসগুলো আমাকে কোনো একটা ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি কিছু টুলস ইউজ করব, এবং কিছু টেকনিক্সও থাকবে। টুলস অ্যান্ড টেকনিক ইউজ করে আমরা কোনো কিছু একটা ডেভেলপ করার ট্রাই করতেছি। এবং এই যে কোনো কিছু একটা ডেভেলপ করার ট্রাই করতেছি, এটাই হলো আমাদের করসপন্ডিং প্রজেক্টটা। ঠিক আছে। তো এটার সাথে আমার কিছু কিছু জিনিস রিলেটেড থাকে, যেমন স্কোপ, টাইম, কস্ট এবং কোয়ালিটি। আচ্ছা, যদি এখন আমরা বলি যে সাপোজ ধরো আমি একটা বিউবিটি এনএক্স একটা সফটওয়্যার বানাবো। বিউবিটি এনএক্স একটা সফটওয়্যার, ঠিক আছে। তো এই বিউবিটি এনএক্স যে সফটওয়্যারটা বানাবো, এবং এই বানানোর কেসে আমাকে যা যা জিনিস আসলে ফেস করতে হবে, এটাকে সিম্পল টার্মে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে পারি। এটা একটা ওয়েবসাইট বিল্ডিং হতে পারে, একটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে, বা একটা স্টুডেন্ট পোর্টাল লাইক বিউবিটি এনএক্স, এটাও একটা ডেভেলপমেন্ট হতে পারে। ঠিক আছে। তো একটা প্রজেক্টের কথা যদি আমরা বলি, প্রজেক্টের অবশ্যই হলো যে একটা স্টার্টিং টাইম থাকবে এবং একটা এন্ডিং টাইম থাকবে, মাস্ট। যে কোন সময় আমি শুরু করতেছি, কোন সময় আমি শেষ করব। এটা ইনফাইনাইট টাইম হবে না। আমার খেয়াল খুশি মতো আমি আজকে করলাম, 5 দিন রেস্ট করলাম, আবার 10 দিন পরে মনে হলো করলাম, এই রকম বিষয় না। আমাকে এটা একটা তোমার উইদিন টাইমের মধ্যে, উইদিন স্কোপের মধ্যে, উইদিন কস্টের মধ্যে এবং কোয়ালিটিটা মেনটেন করে আমাকে কাজটা ডেলিভার করতে হবে। ঠিক আছে। তো এইসব জিনিস যদি আমি মাথায় রেখে কোনো কিছু একটা ডেভেলপ করতে চাই বা কোনো কিছু বিল্ড করতে চাই, সেগুলোই হবে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে। ওকে। তো আমার কি গোলস কি কি হবে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে? আচ্ছা, ভালো কথা, তার আগে আমি মাঝখানে একটা কথা বলে নেই। আহ এই যে আমি টপিকটা আজকে পড়াবো, মানে যে কয়েকটা টপিক আজকে পড়াচ্ছি, এখান থেকে বেসিক্যালি হলো যে তোমাদের কোশ্চেন থাকে হলো এএম পার্টে। কোশ্চেন এএম পার্টে থাকে, পিএম পার্টে কখনোই আসে না। খুব কি বলে এটাকে, এমসিকিউ। এমসিকিউ কোশ্চেন, সেটা জানো সবাই, এএম এ থাকে। এবং এখান থেকে টপিকগুলো থেকে বুঝতেই পারছো যে আসলে কোন টপিকগুলো আমি পড়াতে যাচ্ছি। তো এখানে ডেসক্রিপটিভ টাইপের পার্টগুলো বেশি আছে, কিন্তু কোশ্চেনগুলা দুই ভাবেই আসে। লাইক হলো যে ডিরেক্টলি তুমি পেতেও পারো সাব পয়েন্টের, যেমন ধরো এখানে ফর এক্সাম্পল আমি বললাম যে প্রজেক্টের গোলের ক্ষেত্রে স্কোপ, টাইম, কস্ট, কোয়ালিটি, 4টা টার্ম হলো রিলেটেড। যদি খুব বেসিক কোশ্চেন আসে হয়তো বা এরকম আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কেসে যেটা দেখা যায় যে তোমাকে হলো যে একটু চিন্তা করে অ্যান্সার করতে হয়। এই রকম প্যাটার্নের কোশ্চেন গুলা এই পার্টগুলা থেকে থাকে। ঠিক আছে, ডিরেক্টলি থাকে না। হতে পারে যে সাপোজ ধরো সামহাউ পরে একজন প্রজেক্ট ম্যানেজার আছে, বা প্রজেক্ট যারা হলো স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডারের কাজ হলো যে কোনো একটা পার্সপেক্টিভ থেকে তোমাকে পিক করতে বললো 4টা অপশন থেকে। তো ওই অপশনগুলো দেখে আসলে আমাকে বুঝতে হয় যে কোনটা আসলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। কাছাকাছি অ্যান্সারও থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ানটা খুঁজতে হয়। ঠিক আছে। তো এখানে আসলে মুখস্থ করেও কোনো লাভ নাই। জাস্ট হলো আমাকে একটু বুঝতে হবে যে আমি আসলে কোন টপিকটা পড়তেছি, এবং এটা রিলেভেন্ট জিনিসগুলো কি কি হতে পারে। এবং আমি যা যা পড়াবো দেখে মনে হতে পারে এগুলো তো আচ্ছা যাই হোক, এগুলা ডিসক্রিপটিভ বা এখান থেকে কি কোশ্চেন থাকে এরকম, এটা মনে আসাটা খুবই স্বাভাবিক তোমাদের। কিন্তু সেই ক্ষেত্রে একটু ফোকাস রাখবে যে আসলে টপিকের ছোট ছোট যে ডেসক্রিপশন গুলা বা ছোট ছোট
বা যেই জিনিসটা আমি বলতেছি যে এখান থেকে কোন রকম ভাবে আসতে পারে, এই জিনিসগুলো লিখছি। আর আছে, এটা গ্যারেন্টেড হতে পারে। আমার ওই যে বললাম তো, আসলে আমি প্রজেক্টটা ধরে রাখতে পারবো না, আমাকে উইদিন দ্য টাইমে এটা ডেলিভার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো যে আমার বাজেটের মধ্যে থাকতে হবে, যে আমার যেহেতু আমি একটা বিউবিটি এনএক্স একটা সফটওয়্যার বিউবিটির জন্য বানিয়ে দিব, সো বিউবিটির একটা বাজেট থাকবে। আমি যে কোনো অ্যামাউন্ট আসলে দাবি করতে পারবো না, ওই অ্যামাউন্টের মধ্যে যদি হয় তাহলে হলো যে আমি প্রজেক্টটা করতে পারবো আর কি, এরকম বিষয়টা। আ- এরপরে আসো থার্ড যেটা গোল বলেছে, যে মিড অ্যাগ্রিড রিকোয়ারমেন্টস অ্যান্ড কোয়ালিটি। এই যে সাপোজ ধরো তুমি বিউবিটি এনএক্স সফটওয়্যারটা আমাকে দিয়ে বা তোমাকে দিয়ে কে, এবং তুমি এটার আসলে কতটুকু কোয়ালিটি এনশিওর করে আমাকে এটা রিটার্ন করতে পারবে, সেটাও আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত। ঠিক আছে। ভাবে দিতে পারবে যদি আমি প্রজেক্ট পাচ্ছ, এরকম বিষয়টা আর কি। প্রজেক্টের কনস্ট্রেন্টসও বলা হয়। তো ইন কেস অফ যদি তোমাদের এক্ষেত্রে হলো যে এই টার্মগুলা এখানে উল্লেখ করেছি, না হলে আসলে আলাদা করে বলার কিছু নেই, অলরেডি বলে ফেলছি। সো প্রজেক্ট কনস্ট্রেন্টস এর কথা যদি আমরা বলি, এখানে তিনটা জিনিস আমার কাজ করবে। একটা হলো স্কোপ, একটা হলো টাইম, আর একটা হলো কস্ট। ঠিক আছে। স্কোপটা কি, যে আমি আসলে কি কাজ করতে চাচ্ছি, আমি কি বানাবো। ওকে। টাইম হলো যে আমাকে কতটুকু সময় আসলে আমি নিচ্ছি বা কতটুকু সময় আমাকে দিচ্ছে, দ্যাট ইজ টাইম। এন্ড কস্ট হলো যে আমাকে আসলে কতটুকু টাকা দেওয়া হচ্ছে, এটা সবাই আসলে বুঝতে পারতেছো। তো মেইন কথা হলো, আমি কনস্ট্রেন্ট জিনিসটা যেহেতু উল্লেখ করছি, সো এটা একটু মাথায় রাখো যে প্রজেক্ট কনস্ট্রেন্টস বলতে আমি আসলে তিনটা টার্মকে বুঝি। এম এর কোশ্চেন গুলাতে এখান থেকে যে কোশ্চেন গুলা থাকে একটু কনফিউজিং হয়, লাইক কাছাকাছি অ্যান্সারের হয়। তো সেই ক্ষেত্রে তোমাকে আসলে অ্যাকচুয়াল অ্যান্সারটা পিক করতে হবে। আচ্ছা, নেক্সট অংশ প্রসেসেস। প্রসেস আমরা কিভাবে আসলে ডিফাইন করি। একটা প্রসেসকে হলো যে কয়েকটা পার্টে আসলে ভাগ করা যায়। যেমন হলো যে ফার্স্ট অফ অল প্রসেসটাকে হলো ইনিশিয়েট করতে হয়, ইনিশিয়েট বাই স্টার্ট বলতে পারো এটাকে। ঠিক আছে, ইনিশিয়েটিং বা স্টার্টিং। তো এটা হলো যে লাইক আমার প্রজেক্টে অ্যাপ্রুভ থেকে শুরু করে প্রজেক্টটা স্টার্ট হওয়া, এই বিষয়টাকে, এই টাইম ফ্রেমটাকেই ইনিশিয়েটিং বলা হচ্ছে। এরপরে আসো সেকেন্ড ওয়ান, যেটা যে তোমার হলো যে প্ল্যানিংটা। প্ল্যানিং, ঠিক আছে। একটা প্রজেক্ট হলো আমি শুরু করেছি, এখন হলো যে আমাকে একটা প্ল্যান থাকতে হবে। আমি এলোমেলো ভাবে কাজ করতে পারবো না। এলোমেলো ভাবে লাইক হলো যে আমি আসলে কি করতে চাচ্ছি, আমার স্কোপটা আমি ডিফাইন করব। আমি সাপোজ ধরো আমাকে এখানে আহ, যেহেতু আমি একটা এনএক্স সফটওয়্যার বানাবো, তো সফটওয়্যারটা তৈরি করা থেকে শুরু করে হোস্টিং বা একদম এন্ড ইউজার যাওয়া পর্যন্ত যেই সময়টা বা টেস্টিং, এরকম যেই ভাগ ভাগ করে আমি যেটা চিন্তা করছি, তো ওই মাঝখানের শিডিউলিংটা environment আমাকে task করে নিতে হবে। project management. কেউ কি কিছু বলছো? আমি কথা শুনতে পাই নাই। আচ্ছা, না যাই হোক। ম্যাম, সরি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি বলছিলাম, যে প্ল্যানিং জিনিসটাতে আসলে কি থাকবে। প্ল্যানিং হলো যে লাইক আমাকে স্কোপ ডিফাইন করতে হবে, তারপর আমাকে শিডিউল করে নিতে হবে যে কোন টাইম ফ্রেমে আমি কোনটা করতে চাচ্ছি। এরপর হলো পাশাপাশি আমাকে কস্টটাও আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড ইন কেস অফ এনি রিস্ক, হোয়াট উইল বি মাই প্ল্যান। লাইক হলো যে সাপোজ কোথাও যে যেভাবে আসলে আমি প্ল্যানিংটা করেছিলাম, বা যেভাবে হলো যে চাচ্ছিলাম যে এটা এভাবে এক্সিকিউট করে, সেটা এক্সিকিউট করলো না, বা আমি ওইভাবে কাজটা করতে পারলাম না, বা যেখানে হোস্টিং করেছিলাম ওইটা কোনো কারণে নষ্ট হয়ে গেল। ঠিক আছে, বা আমি প্রজেক্টটা যেখানে রেখেছিলাম সেটা সামহাও হলো যে ভ্যানিশ হয়ে গেল। তো এই রকম কেসগুলাতে আমার প্ল্যান বি কি হবে, বা রিস্ক প্ল্যানিংটা আমি কি করি। ঠিক আছে, সেটা আগে থেকে আমাকে প্রিপেয়ার থাকতে হবে, যে ইন কেস অফ কোনো প্রবলেম যদি হয় সেক্ষেত্রে সেটা আমি কিভাবে ওভারকাম করব। এটাকে আসলে রিস্ক প্ল্যানিং বলা হচ্ছে। তো মেইন কথা হলো, যত ধরনের প্ল্যানিং আছে সেটা হলো প্ল্যানিং ফেজের অন্তর্ভুক্ত। এরপরে আসো, আমি সবকিছু করলাম, কাজটা শুরু করলাম, প্ল্যান করলাম। এরপরের ফেজ হবে আমার এক্সিকিউশন বা এক্সিকিউটিং। ঠিক আছে, এটাতে হলো যে আমার অ্যাকচুয়াল কাজটা আমি এক্সিকিউট করব। ওকে। আচ্ছা, এক্সিকিউট করার পরে আমাকে হলো যে, এখন কথা হলো, আমাকে প্রজেক্ট বানাতে বলছে, আমি বানালাম, বানায় শেষ।
আর টাটা বাই বাই, নো, নট লাইক দ্যাট। আমাকে এটা মনিটর করতে হবে এবং কন্ট্রোল করতে হবে। কেমন? যে আমি যে জিনিসটা বানিয়ে দিলাম এটাকে আদৌ কি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, যারা ইউজ করছে ওরা আসলে কতটা ফ্লেক্সিবলি ইউজ করতে পারছে, কোনো প্রবলেম ফেস করতে পারছে হচ্ছে কিনা। ঠিক আছে, মেইন কথা হলো যে অনেকটা হলো যে ধরো এটা মনিটর করার মতো, বা আমি খেয়াল করছি যে আমার প্রজেক্টটা সবাই ঠিকঠাক মতো ইউজ করতে পারছে কিনা, এন্ড ইউজারের কোনো প্রবলেম হচ্ছে না, ওভারঅল হলো একটা ভালো ফিডব্যাক পাচ্ছি। এই ফেজটাকে আমি মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং বলতেছি, যেটা কিনা হলো প্রোগ্রেসটাকে ট্র্যাক করবে, প্রোগ্রেসটা, এবং হলো যে কোনো কারেকশন যদি দরকার হয় সেই কারেকশনটাকে কি করবে, এক্সিকিউট করবে। এরপর আসো, ধরো আমি সবকিছু ঠিকঠাক মতো দেখলাম যে হ্যাঁ সবাই ঠিকঠাক মতো কাজ করতেছে, হ্যাপিলি হলো যে আমার প্রোডাক্টটা ইউজ করতেছে, কোনো কমপ্লেইন নাই। সেই ক্ষেত্রে হলো যে আমি কি করব, ক্লোজিং করে দিব। ক্লোজিং মিনস হলো যে ফাইনালাইজ অল অ্যাক্টিভিটিস অ্যান্ড হ্যান্ড ওভার ডেলিভারেবলস, মানে আমার কাজ শেষ, এই আপনার কোড, এই আপনার প্রোডাক্ট, ঠিক আছে, আমার হলো যে টাকা দেন আমি চলে যাচ্ছি, বিষয়টা এরকম। তাহলে প্রসেসের ক্ষেত্রে আমার হলো 5টা স্টেপ: ইনিশিয়েটিং, আফটার দ্যাট আমি প্ল্যান করব, প্ল্যান করার পর এক্সিকিউশনে যাব, এবং এক্সিকিউশন করার পরে নট টাটা বাই বাই, আমাকে মনিটর অ্যান্ড কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এন্ড ফাইনালি হলো আমি ক্লোজিংটা করব। তো এই যে 5টা স্টেপ, এই 5টা স্টেপ রিলেটেড কিছু কোশ্চেন থাকে আমার। ঠিক আছে, যে এই কাজটা আসলে কোন স্টেপে হয়, এই টাইপের হলো কোশ্চেন আমার থাকে এমসিকিউতে। আচ্ছা, এখন আমাকে বলো, এখানে একটা কোশ্চেন আমি সেট করে দিয়েছি, এনিওয়ান অ্যান্সার করবে, যে হুইচ প্রসেস ইনক্লুডস ডিফাইনিং ডেলিভারেবলস এন্ড ক্রিয়েটিং দ্য প্রজেক্ট প্ল্যান। এটা কোনটা বলো, কোন প্রসেস হবে উপরের 5টার মধ্যে? ডিফাইনিং ডেলিভারেবলস এন্ড ক্রিয়েটিং দ্য প্রজেক্ট প্ল্যান, হুইচ ওয়ান? প্ল্যানিং। প্ল্যানিং, একদম তো লিখেই দেওয়া আছে। আমি ডেলিভারেবলস লাইক হলো যে দেখো, যদি তুমি লাস্টের কথাটাও না থাকে যে ক্রিয়েটিং দ্য প্রজেক্ট প্ল্যান, ধরো এই কথাটার কারণে হয়তোবা কেউ কেউ গেস করতে পারতেছো প্ল্যানিং, শুধুমাত্র যদি এটা থাকতো হুইচ প্রসেস ইনক্লুডস ডিফাইনিং ডেলিভারেবলস, ইটস কাইন্ড অফ প্ল্যানিং। ডিফাইনিং ডেলিভারেবলসটা কিন্তু কাইন্ড অফ প্ল্যানিং, যে আমি প্রোডাক্টটা আসলে কিভাবে তৈরি করব বা কিভাবে সাজাবো। ঠিক আছে, সো এটাও কাইন্ড অফ প্ল্যানিং। সো প্ল্যানিং টাইপের যদি কোনো কিছু তোমাকে উল্লেখ করে দেয় সেটা জাস্ট হলো প্ল্যানিং পার্টে চলে যাবে, আর বাকিগুলো আমার মনে হয় দেখলেই বোঝা যাবে। আচ্ছা, এবার আসো আমাদের সেকেন্ড টপিক, প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। ইন্টিগ্রেশন বলতে আসলে আমরা কি বুঝি? ইন্টিগ্রেট করা, কাজকে হলো একসাথে করা। ঠিক আছে, আহ জাস্ট হলো যে 4-5টা পার্ট আছে, সিম্পল হলো 4-5টা পার্টকে একসাথে করে ফেলা, ইটস কাইন্ড অফ ইন্টিগ্রেশন। এবং প্রজেক্টের ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন টার্মটা রিলেটেড। তো লাইক হলো যে আমি যা যা আমার হাতে আছে সবকিছুকে আমি একসাথে কম্বাইন করতে চাচ্ছি। সো এটাকে আমরা এইভাবেও বলতে পারি যে প্রজেক্ট ইন্টিগ্রেশনটা বেসিক্যালি ইনশিওর করবে যে একটা সিস্টেমের মধ্যে যতগুলা আসলে সাবসিস্টেম আছে সবগুলা সাবসিস্টেমকে একসাথে করা। তো যদি আমরা এখন যদি ফর্মাল ডেফিনেশনটা দেখি কি বলেছে, যে প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ কোঅর্ডিনেটিং অল দ্য প্রজেক্ট এলিমেন্টস। সব ধরনের প্রজেক্ট এলিমেন্টসকে একসাথে করবে। এখানে কি কি থাকতে পারবে? স্কোপ, শিডিউল, কস্ট, কোয়ালিটি, রিসোর্স, কমিউনিকেশন এন্ড রিস্ক। মানে মেইন কথা হলো, সিম্পল টার্মে যদি বলি, একটা প্রজেক্টের ক্ষেত্রে যা যা রিলেটেড সব কিছুকে একসাথে চিন্তা করে কাজটাকে আগানোটাকেই হলো যে প্রজেক্ট ইন্টিগ্রেশন। কাইন্ড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু একটা ভাস্ট টার্ম। এই যে তোমাদেরকে আমি লেকচার 34 থেকে দেখালাম যে 38 পর্যন্ত আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টার্মটা জাস্ট শুরু, এবং বাকিগুলা ওই টার্মটার ইলাবোরেশন স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের টার্গেটটা কি? এটা টার্গেট করবে যাতে আমাদের প্রজেক্টটা একটা ইউনিফাইড সিস্টেম হিসেবে সম্পূর্ণ ডেলিভারেবল হয় বা সম্পূর্ণভাবে কাজ করতে পারে আলটিমেটলি। ছোট ছোট জিনিস নিয়ে আমি যা যা চিন্তা করতেছিলাম এই সব কিছু একসাথে ইন্টিগ্রেট করব, কোনো কিছু বাদ দিব না। একটা বাদ দিলে আমার আসলে ইন্টিগ্রেশন হলো না ঠিকঠাক মতো, আমার সব কিছুই থাকবে। ঠিক আছে, এটা কাইন্ড অফ হলো যে একটা প্যাকেজিং বলতে পারো, যে প্যাকেজটাতে যে 10টা লিস্ট বা আইটেম থাকার কথা ছিল, এই 10টা আইটেমকে আমি যদি পুট করি তাহলে হলো প্রজেক্ট ইন্টিগ্রেশনটা কমপ্লিট হবে, লাইক দ্যাট। আচ্ছা, সেকেন্ড লাইনে যেটা বলছে, যে ইট ফোকাসেস অন দ্য বিগ পিকচার, মেকিং শিওর অল পার্টস অফ দ্য প্রজেক্ট ফিট টুগেদার প্রপারলি। সিম্পল কথা,
যে একটা প্রজেক্টের মধ্যে যা যা পার্ট ছিল সবগুলা পার্ট হলো পাশাপাশি প্যারালালি ঠিকঠাক মতো এক্সিকিউট করেছে, এবং এক্সিকিউট করার কারণে আমি ফাইনালি হলো প্রজেক্টটা হাতে পেয়েছি। এখন আসো, এটার কি কনসেপ্ট গুলা কি কি প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের। ফার্স্ট ওয়ান হলো যে ডেভেলপ প্রজেক্ট চার্টার। চার্টার বলতে আসলে কি বোঝাচ্ছে? প্রজেক্ট চার্টার হলো যে লাইক বলতে পারো একটা প্রজেক্টের বার্থ সার্টিফিকেট টাইপ। ঠিক আছে, একটা প্রজেক্ট তৈরি হচ্ছে বা একটা প্রজেক্ট শুরু করব, এটা বার্থ সার্টিফিকেট হলো প্রজেক্ট চার্টার। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ হলো বা একটা ম্যানেজার সাইন করে দিল, এটাকে আমরা প্রজেক্ট চার্টার বলতে পারি, যে আমি এই প্রজেক্টটা করতে চাচ্ছি আমার কোম্পানি থেকে, বা সবাই ইনিশিয়েট নিতে চাচ্ছে, কোম্পানির আপার লেভেলে যে ছিল সে এটাকে অ্যাপ্রুভ করে দিল, এটাই আমার প্রজেক্ট চার্টার। ঠিক আছে, সো এখন আমরা পড়ি কি বলছে, যে পারপাস হলো যে অফিসিয়ালি স্টার্টস দ্য প্রজেক্ট, মানে অফিসিয়ালি আমার কাজটা শুরু হতে যাচ্ছে যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে। এটার মধ্যে কন্টেন্ট গুলা কি কি থাকবে? যেহেতু একটা অফিস থেকে আমি প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করেছি, অবশ্যই আমার এটার অবজেক্টিভ গুলা থাকবে, এটা কি ধরনের স্কোপে কাজ করবে সেটা সামারিটা আমার থাকবে, এটার এন্ড ইউজার কারা হবে, যেমন আমার বিউবিটি এনএক্সটা যখন তৈরি করা হচ্ছে তখন কিন্তু স্টেক হোল্ডার কারা হবে এটা ডিফাইন করা ছিল। স্টেক হোল্ডার হবো আমরা, টিচাররা, তোমরা স্টুডেন্টরা, বা হায়ার অথরিটি যারা আছে বা অফিসিয়াল পার্সন যারা আছে, এক একজনের এক একটা ভূমিকা আসলে এনএক্স এর মধ্যে। ঠিক আছে, সো আমরাই হলাম সেই স্টেক হোল্ডার যাদের আহ ভূমিকাটা এনএক্স এর মধ্যে কি কি হবে এটা আগে থেকে আসলে ডিফাইন করা হয়েছে। তারপরে হলো যে সাপোজ ধরো আরো কিছু রেগুলার কিছু জিনিসপত্র থাকবে, যেমন প্রজেক্টের ম্যানেজারের নাম কি, বা এটার অথরাইজেশন কাদের। ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো যে এই প্রজেক্ট চার্টারটা কারা প্রিপেয়ার করে। এটা বেসিক্যালি হলো যে প্রজেক্ট ম্যানেজার অথবা যারা স্পন্সর আছে, মানে ধরো তোমার এই ভার্সিটিতে আমি এই জিনিসটা দিতে চাচ্ছি বা এরকম একটা সফটওয়্যার তৈরি করে দিতে চাচ্ছি, আমি ধরো একটা স্পন্সর, আমার নামে হলো যে এই জিনিসটা কোথাও সামহাও আমি স্পন্সর করতেছে, আমার নামে হলো যে তোমরা কি বলে এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করবা সামহাও, তো আমিও করতে পারি। ঠিক আছে, মেইন কথা হলো একদম টপ লেভেল থেকে এই কাজটা প্রিপেয়ার করা হয়ে থাকে, বা টপ লেভেল গ্যারেন্টেড করে দেখে আমার আসলে প্রজেক্ট চার্টারটা হয়, মানে ডেভেলপিং যেটা বলতেছি আমি। এখন পরের প্রশ্ন হলো এটা কেন ইম্পর্টেন্ট। এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, এটা ছাড়া তো আসলে আমার একটা কোম্পানি চাইলেই হলো যে যে কেউ পদ থেকে কাজ শুরু করে দিবে, যদি একটা সেন্ট্রাল পয়েন্টে কন্ট্রোলিং না থাকে। সেন্ট্রাল পয়েন্টে সবাই মিলে ডিসিশন নিবে, ম্যানেজ হলে দেন হলো ওখান থেকে আর কি ফার্দার স্টেপ যাবে। তো আমি একটু আবারও বলছি, সংক্ষেপে বলি, প্রজেক্ট চার্টারটা হলো বেসিক্যালি হলো আমার প্রজেক্টের একটা বার্থ সার্টিফিকেট, যেটা বেসিক্যালি হলো প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করবে, অথবা হলো যে ম্যানেজার মানে অ্যাসাইন সাইন করে দিচ্ছে, অথবা ম্যানেজার কনফার্ম করছে যে এটা হবে। দ্যাট ইজ প্রজেক্ট চার্টার। নেক্সট ওয়ান, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এটাকে সিম্পল ভাষায় বলি, এটা একটা মাস্টার প্ল্যান। ঠিক আছে, ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা হলো যে সিম্পল মাস্টার প্ল্যান বা টোটাল প্ল্যানটা। ফর এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে একটা ফাইলের কথা আমরা যদি চিন্তা করি, একটা ফাইলের মধ্যে ধরো আমার স্কোপ প্ল্যানিংটা আছে, কস্ট প্ল্যানিং আছে, রিস্ক প্ল্যানিং আছে, মোটামুটি সব কিছু আছে। একটু আগে তোমাদেরকে কিন্তু প্ল্যানিং টার্মটা বলেছিলাম আমি। ঠিক আছে, প্ল্যানিং টার্মটাই সেম জিনিসটাই এখানে, আলাদা করে কিছু প্ল্যানিং রিলেটেড যা যা থাকবে সেটাই আমার ডেভেলপ প্রজেক্ট প্ল্যানের অন্তর্ভুক্ত আমরা পাই। এটার পারপাসটা কি? ওয়ান সেন্ট্রাল প্ল্যান কম্বাইনিং অল সাব প্ল্যান, এবং এটার স্কোপ, এটা হলো যে স্কোপ শিডিউল, এই ফ্যাক্টর গুলো আমার এই সেন্ট্রাল প্ল্যানের মধ্যে থাকবে। লাইক এখানে তোমার স্কোপ থাকবে, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান থাকবে, তারপরে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান থাকবে, তারপরে হলো কস্ট, কোয়ালিটি, রিসোর্স, এই জিনিসগুলো কন্ট্রোলিং। মেইন কথা হলো প্ল্যান বলতে আমরা আসলে গোড়া শুরু থেকে শেষ পর্যন্ত যা যা রিলেটেড আছে সবকিছুই হলো প্ল্যানের অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা কেন ইউজ করা হবে? এটা বেসিক্যালি একটা রোড ম্যাপ হিসেবে কাজ করবে। ঠিক আছে, রোড ম্যাপ হিসেবে কাজ করবে যে আমি এই কাজটা করতে চাচ্ছি। আচ্ছা সাপোজ ধরো আমি যে কোম্পানিকে আমার সফটওয়্যারটা তৈরি করতে দিলাম, ওরা কোনো কিছু একটা আইডিয়া করতেছে যে আচ্ছা এই কাজটা তো এইভাবে করলে ওরা এভাবে বেনিফিটেড হবে, প্ল্যান এ তে না করে প্ল্যান বি তে করলে ওরা বেনিফিটেড হবে। কিন্তু প্ল্যান বি তে করলে আমার হলো 500 টাকা কস্ট হয়, যেখানে প্ল্যান এর কস্ট ছিল 50 টাকা। কি বললাম আমি? আমি যে সফটওয়্যার কোম্পানিকে কাজটা করতে দিচ্ছি, ওরা হলো
প্ল্যান এ ইউজ না করে প্ল্যান বি ইউজ করতেছে, যেটার কিনা কস্টিং হলো 500 টাকা ইন প্লেস অফ 50 টাকা। তো এখন কথা হলো, এটা করতে গেলে ওরা আসলে যদি দেখে যে আমি যে কোম্পানি থেকে কাজটা ওদেরকে দিয়েছি আমার আসলে বাজেটটা বেশি না কম, তো সেই ক্ষেত্রে ওরা অবভিয়াসলি ওই জিনিস কমিট করতে হবে, প্ল্যান কমিট করবে, প্ল্যানে এটাকে যেভাবে আসলে মডিফাই করতে পারা সম্ভব আমাকে ওইভাবে সাপোর্ট দিচ্ছে। সো এই যে একটা কথা বলতে একটা রোডম্যাপ ক্রিয়েট করতেছে যে আমি কাজটা করবো চট খেলে আসলে আমি কোন যাবো, এই বিষয়ে একটা আর জাস্ট হল হ্যান্ড রেজ করে কোশ্চেন করো আমাকে। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? কথা এখন শোনা যায়, কিন্তু এতক্ষণ মাঝে মাঝে কাটা কাটা আসছে, মানে কি বললেন বুঝি নাই তো। তোমরা তো আমাকে ইনফর্ম করো নাই, আমার নেট সমস্যা করছিল, এখন তো ঠিক আছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে, আমি আবার একটু ইয়ে করি। কতটুকু পর্যন্ত শুনেছিলে একটু বলো তো, না মানে ঠিকঠাক মতো শুনে। লাস্টে কি বললেন আপনি এইটাই, মানে তার আগে শোনা গেছে। লাস্টে কোনটা বাবা, একটু দেখে বলো তো। উম, এটা কি দেখেছিলাম? না, এর আগেরটা ঠিক ছিল। এর আগেরটা দেখেছিলাম মানে হ্যাঁ, এটা ডেভেলপড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, রাইট? হ্যাঁ, এটা তো ঠিক ছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এইটুকু পর্যন্ত শুনেছিল। আচ্ছা ঠিক আছে, পরের টপিকটা আমি শুরু করিনি, মাত্রই শুরু করেছিলাম, তখনই নেটটা ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, তো যেটা বলছিলাম যে নাম্বার 3 কি কনসেপ্ট আমার প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। এইটা কি? এটা বেসিক্যালি হলো যে ওয়ান কিওয়ার্ডে যদি এক্সপ্লেন করি, ডু দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক। কি বললাম? তোমাকে আমি যে কাজটা করতে বলছি তুমি সেটাই করবা, এর বাইরে কিছু করবা না। এটাই হলো ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। যা করতে বলেছি ঠিক তাই করবা, ডু দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক। আচ্ছা, তো সিম্পল এটার এক্সাম্পল কি হতে পারে, যে একটা টিম হলো সিস্টেমটা ডেভেলপ করেছে, তাকে যেভাবে করতে বলা হয়েছে ঠিক সেইভাবেই সেই কাজটা করেছে। সো এখন আসলে আমরা একটু স্লাইডে দেখি পারপাস কি, পারফর্ম দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক ডিফাইন্ড ইন দ্য প্ল্যান। আমার আগে প্ল্যান ডিফাইন হয়েছে, তারপরে হলো যে আমি করসপন্ডিং অ্যাকচুয়াল কাজটাই করছি, এর বাইরে কিছু করব না। মেইন অ্যাক্টিভিটিস গুলো কি কি এখানে আছে, যা যা টাস্ক রিলেটেড ছিল আমার সবগুলো টাস্ককে এক্সিকিউট করা। তারপরে হলো যে যদি সামহাও হলো যে ধরো সফটওয়্যারটার আমি 60% তৈরি করেছি, এখন 60%টা তৈরি করার পরে যাদের জন্য সফটওয়্যারটা তৈরি করছিলাম ওদেরকে একটু টেস্ট করতে দিই, বা ওদেরকে এই ভার্সনটা আলফা ভার্সন বেটা ভার্সন থাকে না, ওইরকম একটা ভার্সন আমি ক্রিয়েট করেছি, ভার্সনটা ক্রিয়েট করে ওদেরকে টেস্ট পারপাজে পাঠালাম যে দেখেন তো এটা ইউজ করে কি অবস্থা, বা আমাকে একটা ফিডব্যাক দেন। তো এই জিনিসটাও কাইন্ড অফ হলো আমার অ্যাক্টিভিটির আন্ডারে পড়তেছে, যে আমি কত দূর পর্যন্ত আসলে ডেলিভারেবল করতে চাচ্ছি, বা এইটুকের মধ্যে আমি একটা ফিডব্যাক নিয়ে আমি ফার্দার হলো কাজ করতে চাচ্ছি, এই জিনিসগুলাই আর কি। এবং সেটা সবসময় হলো আমার প্ল্যানের মধ্যে, প্ল্যানে যা যা বলেছে ঠিক ওইগুলার মধ্যেই থাকতে হবে, এর বাইরে আমি পণ্ডিতি করে কিছু করব না। আচ্ছা, তারপরে আসো কি বলছে যে ইমপ্লিমেন্ট অ্যাপ্রুভ চেঞ্জেস, ওই যে মাঝখানে বললাম যে তোমাকে হলো যে আমি আলফা ভার্সনটা আমি তৈরি করে হলো পাঠালাম একটা ইনস্টিটিউশনে, ওরা হলো আমাকে ফিডব্যাক দিল যে আমি তো এটা আমরা এটা ইউজ করে কমফোর্টেবল না, বা এইভাবে যে আপনি যে অপশনটা রেখেছেন এটা আসলে আমরা বুঝতেছি না কিভাবে কাজ করতেছে। এই যে একটা ফিডব্যাক দিল, সেটাই হলো আসলে কি একটা হলো যে চেঞ্জের রিকোয়েস্ট, ঠিক আছে? তো এই যে চেঞ্জের রিকোয়েস্টটা আসলো আমার কাছে, তখন আমি কি করব, ওই
চেঞ্জটাকে অ্যাপ্রুভ করে ইমপ্লিমেন্ট করে দিব। সিম্পল কথাই হলো চেঞ্জটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এরপরে আসো 4 নম্বর পয়েন্টে আমাকে যেটা বলছে, ম্যানেজ কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন। এই যে আমি আলফা ভার্সন বেটা ভার্সন তৈরি করতেছি বা যে কোনো কাজে একটা ফিডব্যাক নিচ্ছি, একটা কমিউনিকেশন হচ্ছে আমার, একটা ফিডব্যাক আসতেছে, আমি তার রেসপেক্টে একটা চেঞ্জ করতেছি। ওভারঅল যা যা হচ্ছে লাইফে আমার সবকিছুর হলো একটা ডকুমেন্টেশন থাকতে হবে। এবং এই ডকুমেন্টেশনটার পেছনে অবশ্যই কমিউনিকেশন আছে। কমিউনিকেশন আছে দেখেই হলো যে আমরা কাজগুলা কি করতেছি, ফিডব্যাক নিতে পারতেছি, চেঞ্জ গুলা ইমপ্লিমেন্ট করতে পারতেছি, এবং এগুলো করার সাথে সাথে আমি ডকুমেন্টেশন করে রাখবো যে কোনো কাজেরই। ঠিক আছে, লাইফের যে কোনো কাজেরই ডকুমেন্টেশন থাকলে লাইফ অনেক ইজিয়ার। আর তোমরা তো স্টুডেন্ট, আমরাও এখন ধরো জব করি, ছোট ছোট এমন অনেক কিছু দেখা যায় ডকুমেন্ট করি নাই দেখে ভুলে গেছি। সো এটা তো আরো প্রজেক্ট, এখানে ডকুমেন্টেশন মাস্ট। ঠিক আছে, না থাকলে হলো কাজে এলোমেলো হয়ে যায়। আচ্ছা, তো আমার স্টেপ 3 থেকে আউটপুট কি কি আসে, যেমন ডেলিভারেবলস, ওয়ার্ক পারফরমেন্স ডাটা, ওই যে বললাম যে ডকুমেন্টেশন, আমার কাজের কি অবস্থা, কেমন অগ্রগতি হচ্ছে না হচ্ছে, এটা ডকুমেন্টেশন থেকে আমি বুঝতে পারবো। তো এখানে একটু আমি কথা বলে নেই। অলরেডি আমি প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট থেকে জাস্ট হলো যে বিভিন্ন ক্রাইটেরিয়া গুলা বা কি কনসেপ্ট গুলা পড়াচ্ছি, এবং এই যে তোমাকে পারপাস কি, কারা প্রিপেয়ার করতেছে, কেন ইম্পর্টেন্ট, বা এই স্টেপটার এই আউটপুট, এই স্টেপটা হলো আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আলটিমেট একটা রোড ম্যাপ দেয়। তারপরে হলো 3তে আমি দেখতে পাচ্ছি যে ডেলিভারেবল বা ওয়ার্ক পারফরমেন্স ডাটা আমি পাই। এগুলা কাইন্ড অফ কোশ্চেনের আন্ডারে পড়ে। ঠিক আছে, এগুলা কাইন্ড অফ কোশ্চেন। আচ্ছা, নেক্সট ওয়ান হলো মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক। এটা কি করবে, নাম দেখে কিছু কিছু হালকা আইডেন্টিফাই করা যাচ্ছে যে হলো যে চেক পারফরমেন্স। ঠিক আছে, যে সাপোজ এটার পারপাস কি হবে, আমার ট্র্যাক করবে, ট্র্যাক করার পরে কোনো রিভিউ থাকলে বা ফিডব্যাক থাকলে দিবে, এবং একটা ওভারঅল প্রজেক্ট রিপোর্টের যেই সরি প্রজেক্টের যে প্রোগ্রেসটা সেটার জন্য একটা রিপোর্ট তৈরি করে রাখবে। ঠিক আছে, মেইন কাজগুলো কি কি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই ফার্স্ট পয়েন্ট, কম্পেয়ার অ্যাকচুয়াল এন্ড প্ল্যান পারফরমেন্স। কি বললাম, যে আমাকে আসলে করতে বলছে কি আর আমি করছি কি, এই দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা। এবং এই এই পয়েন্টের মধ্যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, এটা আসে কোশ্চেনে মাঝে মাঝে, যে কম্পেয়ার অ্যাকচুয়াল এন্ড প্ল্যান পারফরমেন্স। তারপরে হলো যে বিভিন্ন ধরনের ভেরিয়েন্সেস যা যা ছিল, মানে টাইম, কস্ট, কোয়ালিটি, এগুলার আসলে মেজারমেন্ট করা, বা এগুলার কি অবস্থা দেখা, যে প্রজেক্ট তো 80% হয়ে গেছে, আমি টাকা তো 100% খরচ করে ফেলছি, তাইলে কিন্তু হবে না। প্রজেক্টের এখনো 20% বাকি আছে, সো আমাকে ওইভাবে কস্টিংটা করতে হবে বা কোয়ালিটিটাও মেনটেন করতে হবে। আচ্ছা, যা যা হলো যে কারেকশন আসছে ওই জিনিসগুলা নিতে হবে, মানে অ্যাকশন নিতে হবে ঠিকঠাক মতো করার জন্য। আচ্ছা, এখন কথা হলো এই মনিটর এবং কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক, এটার জন্য কি কি ধরনের টুল ইউজ করা যেতে পারে। ওই যে একদম শুরুতে বলেছিলাম প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে টুলস এন্ড টেকনিক্স থাকে, এই হলো এক ধরনের ওয়ান কাইন্ড অফ টুল। যেমন হলো যে মনিটর করার জন্য আমি গ্যান্ট চার্ট ইউজ করতে পারি। তারপরে হলো যে আর্ন ভ্যালু অ্যানালাইসিস, এই জিনিসটা একটু মনে রাখবা, কেউ যদি খাতায় নোট ডাউন করো, এখন ইভি অ্যানালাইসিস এই টার্মটা লিখে রাখো, ইভি অ্যানালাইসিস, এটা নিয়ে আমার এম পার্টে কোশ্চেন আসে। তারপরে হলো ড্যাশবোর্ড। ঠিক আছে, ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা হলো যে ওভারঅল হলো যে একটা সিনারিও দেখতে পারি। আর আউটপুট কি কি, পারফরমেন্স রিপোর্টস এন্ড চেঞ্জ রিকোয়েস্ট, যে আমার পারফরমেন্স রিপোর্ট অনুযায়ী রিপোর্টটা কেমন আসলো, বা আমার কি কি ধরনের চেঞ্জ রিকোয়েস্ট আসলো, মোটামুটি হলো যে একটা মনিটরিং ফেজ আর কি বলতে পারো। ঠিক আছে, এটা মনিটর হচ্ছে এখানে কাজ কিভাবে হবে না হবে। নাম্বার 5 পয়েন্ট, পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল। পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল, এটা কি বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই টার্মটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা বেসিক্যালি হলো যত ধরনের চেঞ্জ আসে, অ্যাকচুয়ালি আসবে বা আছে, সেগুলোকে আসলে কন্ট্রোলিং করা। এখন ধরো তোমাকে হলো ইচ্ছা মতো তোমাকে একটা সফটওয়্যার তৈরি করতে দিচ্ছে কোনো একটা কোম্পানি থেকে বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে, তোমাকে ইচ্ছা মতো হলো যে চেঞ্জ করতে বলতেছে, এইটা এরকম না, ওইটা এরকম না, বা এইটা এইভাবে হবে, ওইটা ওইভাবে হবে। কিন্তু এখন কথা হলো, আমি কি সব যা বলতেছে সব কি শুনতে পারবো, বা সব কি শোনা আমার পক্ষে পসিবল? সম্ভব না। ঠিক আছে, দেখা যাবে যে কিছু কিছু চেঞ্জ আমি ইজিলি করতে পারতেছি, আমারও তো একটা লাভ ক্ষতি আছে, আমি সফটওয়্যার কোম্পানি, আমারও একটা লাভ ক্ষতি আছে, যারা দিচ্ছে ওদেরও একটা কি বলে এটাকে, বাজেট আছে। সো
সবকিছুই আসলে মেনটেন্ড হতে হবে। তো আমাকে যা করতে বলছে, আমি কোনটা করব কোনটা করব না, এই বিষয়টাই আসলে এই জায়গাতে ইন্ট্রিগেটেড বা এই জায়গাতে আলোচনা করা হচ্ছে। তো এটা কি আসলে, এটা হলো যে বেসিক্যালি ম্যানেজ অ্যান্ড অ্যাপ্রুভ অর রিজেক্ট প্রজেক্ট চেঞ্জেস ইন অ্যান অর্গানাইজড ওয়ে। মানে আবার অর্গানাইজড ওয়ে কথাটা কেন হাইলাইট করেছে, যে তোমাকে করতে বললো তুমি ঝগড়া লাগাই দিছো যে না আমি করব না, এইটা আসলে এইভাবে হয় না। ঠিক আছে, এইটা করতে হবে একটা টেকনিক্যাল ওয়েতে। এটা আমার বাসা বাড়ি না, ঝগড়াঝাটি করে মানা করে দিব এভাবে কাজ করা যাবে না। এটা করতে হবে যেভাবে আসলে একটা অর্গানাইজড ওয়েতে বা যেভাবে করা যায়, আমার স্টেপ বাই স্টেপ ফলো করে আমাকে ওইভাবে আসলে মেইন কথা হলো ওদেরকে কনভিন্স করতে হবে যে না এটা ওইভাবে না, আমরা চাইলে এইভাবে করতে পারি যেটা কিনা আপনার এই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করবে। ঠিক আছে, সেটা সেটা হবে যে দুই পাশ থেকে আর কি লাভ হবে, মানে আমার পাশ থেকেও আমার খুব বেশি সমস্যা হবে না, আবার ওই পাশে যা চাচ্ছে সেটারও মোটামুটি একটা ব্যাকআপ প্ল্যান হচ্ছে আর কি। আচ্ছা, তো তোমার এখানে কি কনসেপ্টে যেটা বলছে, অল চেঞ্জ রিকোয়েস্ট গো থ্রু টু দ্য চেঞ্জ কন্ট্রোল বোর্ড, সিসিবি। ইটস অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এএম পার্ট, যে আমাদের প্রজেক্ট চেঞ্জের রিকোয়েস্ট গুলা কোথায় যায়, যে যা যা আমি চেঞ্জের রিকোয়েস্ট করতেছি এটা আসলে কোথায় যাবে, চেঞ্জ কন্ট্রোল বোর্ডে যাবে, সিসিবি। ঠিক আছে, আচ্ছা, তারপরে হলো যে চেঞ্জ গুলো আসলে অ্যাপ্রুভড হবে সেগুলো হলো যে প্রজেক্ট প্ল্যানে ফর্মালি জাস্ট অ্যাড করে রাখবো। যেটা হয় নাই সেটা তো আর অ্যাড করার কিছু নাই, ওইটা আমি অ্যাপ্রুভ করি নাই, সো অ্যাড এরও কোনো অপশন নাই। আচ্ছা, কেন ইম্পর্টেন্ট আমার এই ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোলটা, কেন ইম্পর্টেন্ট, কারণ এটা হলো কি করবে, প্রজেক্টস প্রিভেন্টস স্কোপ ক্রিপ অ্যান্ড কনফিউশন। স্কোপ ক্রিপ বলতে আমরা কি বুঝি বলো তো, এনি আইডিয়া? ক্রিপ বলতে কি বোঝায়, কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি বলি আর কি বলবো। এইটা হলো বেসিক্যালি হলো যে অ্যাডিং এক্সট্রা ওয়ার্ক টু এ প্রজেক্ট উইদাউট প্রপার অ্যাপ্রুভাল অর প্ল্যানিং। লাইক হলো যে তোমার হলো আমার সাডেন আমার একটা মনে হলো, আমি একটা তোমাকে কিছু বলে দিলাম এটা করো। ঠিক আছে, যে আমি বললাম যে এটা আমাকে এটা করে দাও, একটা সাডেন একটা মনে হলো আমি বলে দিলাম। ইটস কাইন্ড অফ ক্রিপ, যে তোমার যা খুশি তুমি তাই বলতে পারবা না। ঠিক আছে, সো এটা আমার প্রজেক্টের মধ্যে থাকা যাবে না, যে হুট করে একটা বলে ফেলা বা হুট করে একটা হলো যে কোত্থেকে জানি একটা আইডিয়া নিয়ে আসা, এটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এই ধরনের সিচুয়েশন অবশ্যই অ্যারাইজ করা যাবে না, এবং কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না, যে এটা করব কি এটা করব না, এটা হবে কি এটা হবে না। নো ওয়ে, আমার হলো ক্লিয়ার আইডিয়া থাকবে, আমি যা করতে চাচ্ছি যা করাতে চাচ্ছি আমার ডিরেক্ট আমার ফোকাসড থাকবো আমি। ওকে, আচ্ছা, এখন আউটপুটসটা কি আসবে এখান থেকে? আউটপুটসটা হলো যে আমার যেহেতু হলো যে ওই যে সিসিবির কাছে যাবে তোমার হলো চেঞ্জের রিকোয়েস্ট গুলা, সো এই কাজটা basically এই এই কি কনসেপ্টের কাজটা বেসিক্যালি হলো সিসিবির ফোকাসটা আর কি, সিসিবি। তো সিসিবি যা যা করছে সেগুলাই এটার আউটপুট, যে অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট অথবা আপডেট দ্য প্ল্যানস। ধরো কোনো একটা রিকোয়েস্ট অ্যাপ্রুভ করা হলাম, সো আমার প্ল্যানটাকে আপডেট করতে হবে, যে একটা নতুন একটা রিকোয়েস্ট আসলো এবং এটা আমরা ইন্টিগ্রেট করবো, সো জাস্ট আপডেট দ্য প্ল্যান, এটাই। আচ্ছা, ফাইনাল ওয়ান, ক্লোজ প্রজেক্ট অর ফেজ। খুব সিম্পল, এটা হলো কি করতেছে আমার প্রজেক্টটাকে, আমি আমার কাজটা সব শেষ, এখন আমি এই প্রজেক্টটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাই। এখানে অ্যাকশন কি কি হতে পারে, কাস্টমার থেকে হলো একটা ফর্মাল অ্যাকসেপ্টেন্স আসবে যে হ্যাঁ আপনারা যা যা করে দিচ্ছেন আমাদের সব আমরা ঠিকঠাক মতো ইউজ করতে পারতেছি, মানে একটা অ্যাপ্রুভাল আসছে, কাইন্ড অফ অ্যাপ্রুভাল। ঠিক আছে, যে ভার্সনটা আমাদেরকে পাঠিয়েছেন আমরা সবাই মোটামুটি বুঝতেছি, আমাদের প্রবলেম হচ্ছে না, কাজ চলছে আমাদেরকে দিয়ে। ওকে, তো এরপরে আসো, যেহেতু আমার একটা ফর্মাল একটা অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে কাস্টমার থেকে, তাহলে আমরা ওইটার রিসোর্সটা রিলিজ করে দিব বা এন্ড এন্ড প্রোডাক্টটা কাস্টমারকে পৌঁছে দিব। ঠিক আছে, সবকিছু দিয়ে দিব, কোড টোড যা আছে সবকিছুই হলো যে হ্যান্ড ওভার করে দিব ইনস্টিটিউশন বা কোম্পানিকে। তারপরে হলো যে ডকুমেন্টেশনটাও হলো যে আমার করে ফেলতে হবে আর কি। ঠিক আছে, ডকুমেন্টেশন থেকে আমার একটা লার্নিং হবে যে আমার এই প্রজেক্টে আমি কি কি করেছি না করেছি, সো এটা আমার ফিউচার একটা ফার্দার যদি সেম টাইপের প্রজেক্ট আসে সেক্ষেত্রে ডকুমেন্টটা আমার কাজে দিবে, এরকম আর কি একটা বিষয়টা। তাহলে এখান থেকে আউটপুট গুলো কি কি হবে, আমার একটা ফাইনাল প্রোডাক্ট পাবো, একটা ডকুমেন্ট পাবো, একটা ক্লোজার রিপোর্ট পাবো, মানে একটা সার্টিফিকেট টাইপ আর কি, যে আমি একটা প্রজেক্ট করেছি এই রিলেটেড। তো যদি একটু রিভিউ করি আমরা,
আমাদের 6টা স্টেপ বা 6টা কি কনসেপ্ট: ডেভেলপ প্রজেক্ট চার্টার, সেকেন্ড ওয়ান হলো ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, থার্ড ওয়ান ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ project work. Fourth one is monitor and control project work. Fifth one is perform integrated change control CCB, যেটা নিয়ে আমি একটু ডিটেলস কথা বলবো সামনে। আর ফাইনালি হলো ক্লোজ প্রজেক্ট অর ফেজ। ঠিক আছে, দ্যাটস ইট। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এনিওয়ান? আমরা নেক্সট পার্টে যাই। তো বলছিলাম যেটা আর কি, যে একটু এক্সট্রা করে একটু এটা একটু হাইলাইট করি। চেঞ্জ কন্ট্রোল বোর্ড আসলে বলতে কি বোঝায়? চেঞ্জ কন্ট্রোল বোর্ড একটা ফর্মাল গ্রুপ অফ স্টেক হোল্ডার্স। ঠিক আছে, এখানে বেসিক্যালি কারা থাকে? বেসিক্যালি হলো যে আমার একটা অর্গানাইজেশন বা একটা প্রজেক্টের সিনিয়র যারা মেম্বার থাকে, মানে বলতে পারো ট্রাস্টি বোর্ড, বিইউবিটি ট্রাস্টি বোর্ডের কথা আমরা বলতে পারি। চেঞ্জ কন্ট্রোল বোর্ডের মেম্বার হবে বিইউবিটির স্টেক হোল্ডার হবে বিইউবিটি ট্রাস্টি বোর্ড, অথবা যারা অন্যান্য সদস্য যারা আছেন, মানে আমাদের ম্যানেজমেন্ট পোর্শনে, তা ওনারা এটার কি সদস্য হবেন আর কি। তো চেঞ্জ কন্ট্রোল বোর্ডটা এরকমই একটা গ্রুপ, গ্রুপ অফ স্টেক হোল্ডার, যেখানে একটা অর্গানাইজেশনের অথবা একটা প্রজেক্টের হলো সিনিয়র মেম্বাররা থাকে, হু আর রেসপন্সিবল ফর এভরিথিং লাইক রিভিউইং, ইভালুয়েটিং, অ্যাপ্রুভিং আর রিজেক্টিং চেঞ্জ। সবকিছু দেখবে, যে রিভিউ করবে, ইভালুয়েশন করবে, যে হ্যাঁ কি অবস্থা দেখি তো কাজটা, ঠিকঠাক হলে অ্যাপ্রুভ করবে, অথবা যদি ভুল হয় রিজেক্ট করবে, এটাই। আচ্ছা, এখানে হলো চেঞ্জ কন্ট্রোল বোর্ডে কিছু পার্সন আছে এবং তাদের রেসপন্সিবিলিটি গুলা যদি আমরা একটু গো থ্রু করি, দেখি খুব সিম্পল। ফার্স্টে আসে যদি প্রজেক্ট ম্যানেজার আমাদের চেঞ্জ কন্ট্রোল বোর্ডে থাকে, তার কাজটা কি হবে? তার কাজটা হলো যে প্রেজেন্স চেঞ্জ রিকোয়েস্ট ডিটেলস অ্যান্ড ইমপ্যাক্ট অ্যানালাইসিস। ঠিক আছে, ধরো একটা চেঞ্জ রিকোয়েস্ট আসলো, এটার হলো যে আসলে ডিটেইলিংটা বা এটার আসলে দেখবে, চেক করবে, এবং এটার ফলে আমার কি ধরনের ইমপ্যাক্ট আসতে পারে। মানে মেইন কথা হলো সে আর কি ধরো টপ পজিশনে আছে, সো তার কাছে হলো যে এই রকম কেসে, মানে আমার কোনো একটা চেঞ্জ করতে বললো বা আমাকে আমি কোনো একটা কিছু আসলো আমার কাছে রিকোয়েস্ট, এখন এটা করলে আদৌ এটার আসলে ইমপ্যাক্টটা কি হবে, এই বিষয়ের ডিসিশনটা নেবে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, এবার আসো একটা প্রজেক্টের স্পন্সর যারা বা ক্লায়েন্ট রিপ্রেজেন্টেটিভ, দুইটা সেম কথাই। প্রজেক্টের স্পন্সরদের কাজ কি হবে? অ্যাপ্রুভস চেঞ্জেস ইফেক্টিং বিজনেস গোলস অর বাজেট। যেহেতু তারা প্রজেক্টের স্পন্সর, ঠিক আছে, সো যেই চেঞ্জগুলা বিজনেসের গোলস অথবা বাজেটকে ইফেক্ট করতে পারে, সেগুলাকে হলো যে অ্যাপ্রুভ করা। এখন কি ধরনের ইফেক্ট? লাইক ধরো স্পন্সরকে আমরা জানালাম আপনাদের জন্য জন্য যদি আমরা এই কাজটা করে দেই তাহলে হলো আপনাদের প্রফিট অনেক বেড়ে যাবে, বা আপনাদের এই গোলটা অ্যাচিভ হবে। মানে অবশ্যই ভালোই তো শুনবে, খারাপ তো কেউ শুনবে না। আমি গিয়ে যদি স্পন্সরকে বলি যে এই কাজটা করলে তো আপনাদের আসলে সেল ডাউন হয়ে যাবে বা আপনারা সেল করতে পারবেন না, কোনো কেউ হলো যে স্পন্সরকে এই ধরনের প্রস্তাব দিবে না জীবনেও। অবশ্যই ভালো প্রস্তাবই দিবে, যে প্রস্তাবগুলা তাদেরকে হলো যে বাজেট হয়তো বা কম লাগবে, বা তাদের বিজনেস গোলের কোনো একটা ক্রাইটেরিয়া তারা ফুলফিল করতে পারবে। তো ওই জিনিসগুলা তারা কি করবে? সিম্পল জাস্ট হলো এই চেঞ্জগুলোকে তারা অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, যে চেঞ্জগুলো তাদের হলো বিজনেস গোল অথবা বাজেটকে এফেক্ট করবে, ওগুলাকে সিম্পল অ্যাপ্রুভ করাই ওদের কাজ। এরপর আসো নাম্বার 3, যদি আমরা বলি ফাংশনাল অথবা টেকনিক্যাল এক্সপার্টস যারা, ওরা কি করবে? টেকনিক্যাল ফিজিবিলিটি গুলো অ্যানালাইসিস করবে, যে এইটা করলে কি হবে, ওইটা করলে কি হবে। এখন তোমার আলটিমেটলি ধরো এই টেকনিক্যাল এক্সপার্ট বা ফাংশনাল এক্সপার্ট বা কোডার যাদের কথা বলি, ওরা তো আসলে তোমার এক্সিকিউশন ফেজে আছে। ঠিক আছে, এখন এক্সিকিউশন ফেজে আছে, মানে ওদেরকে যা যা করতে বলবে তাই আসলে তারা করে দিবে। আর প্রজেক্ট ম্যানেজার আর এটার মধ্যে যদি পার্থক্য জিজ্ঞেস করো, প্রজেক্ট ম্যানেজার হলো যে ধরো তোমার আমার টেকনিক্যাল এক্সপার্ট যারা আছেন ওরা আসলে আমার বাজেট নিয়ে কখনোই ওরা মাথা ঘামাবে না, যে এখানে বাজেটের কি হলো না হলো, এই আইডিয়া গুলো আসবে উপর থেকে। উপর থেকে ওরা আসলে বাজেট অ্যানালাইসিস বা ইমপ্যাক্ট অ্যানালাইসিস, এটা করলে কি হবে না করলে কি হবে, বা এটা যদি আমরা একসেপ্ট করি এই চেঞ্জটা সেক্ষেত্রে আমাদের কষ্ট বেড়ে যাবে, এগুলো হলো প্রজেক্ট ম্যানেজার ম্যানেজার লেভেলে অ্যানালাইসিস করে দেন হলো জাস্ট আমার টেকনিক্যাল এক্সপার্টকে বলবে এক্সিকিউট করো অথবা করো না। ঠিক আছে, সো ওদের কাজ হলো সিম্পল এক্সিকিউশনে যাওয়া। কোয়ালিটি ম্যানেজার কি করবে? কোয়ালিটি ম্যানেজার হলো ওই যে তোমাকে কোডটা যে করে দিছে, এখন কথা হলো যে এখন কোয়ালিটি ম্যানেজার যারা আছে সিম্পল জাস্ট হলো কোয়ালিটিটা চেক করবে, স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে কিনা। ঠিক আছে, বা এই চেঞ্জটা করার ফলে আমার এফেক্টটা কেমন হচ্ছে, আগে এই ধরনের এফেক্ট ছিল এখন এই ধরনের এফেক্ট হচ্ছে, এটা কি ভালো না খারাপ, এটা একটা কোয়ালিটি।
এটা চেক করবে বা মনিটর করবে আমার কোয়ালিটি ম্যানেজার। ঠিক আছে, যে আমার টেকনিক্যাল এক্সপার্ট বা ফাংশনাল এক্সপার্টটা যেই হলো যে কাজটা করে দিয়েছে, বা টেকনিক্যাল ফিজিবিলিটি গুলো যেগুলো অ্যানালাইসিস করেছে ইয়েদের থেকে। তো এখানে হলো জাস্ট হলো আমার কোয়ালিটিটা চেক করা হবে আর কি। আর কি স্টেক হোল্ডার্স কারা? এটা হলো যে সিম্পল এন্ড ইউজাররা। ঠিক আছে, প্রোভাইড ইউজার অথবা ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, কি স্টেক হোল্ডার্স। সো এই হলো মোটামুটি আমার চেঞ্জ কন্ট্রোল বোর্ডের বিভিন্ন ক্যাটাগরির মানুষের রেসপন্সিবিলিটি। এগুলা চাইলে তোমরা আরেকটু ডিটেলস হলো যে কোথাও থেকে যদি পড়তে চাও পড়তে পারো। এখান থেকে একটা কোশ্চেন থাকে, মানে কোশ্চেন আসার মতো একটা টপিক এটা। আচ্ছা, নেক্সট ওয়ান আসো। এই চেঞ্জ কন্ট্রোল বোর্ডের প্রসেস ফ্লো যদি আমি বলি, কিভাবে হবে, প্রসেসিংটা কিভাবে হবে। ফার্স্ট ওয়ান, একটা চেঞ্জ রিকোয়েস্ট হলো ফার্স্ট রেইজ করা হবে, যে আমি এই চেঞ্জটা করতে চাচ্ছি। এখন এই চেঞ্জ রিকোয়েস্টটা কে রেইজ করবে? আইদার এটা একটা টিম মেম্বার হতে পারে, একটা ক্লায়েন্ট হতে পারে, অথবা একটা স্টেক হোল্ডার হতে পারে। টিম মেম্বার কি আমার কোম্পানির যারা আছে ওদের মধ্যে থেকেই আসতে পারে, অথবা আমার ক্লায়েন্ট মানে যে বিউবিটি থেকেও আসতে পারে, অথবা বিউবিটির যারা স্টুডেন্ট টিচার আছে ওদের থেকেও আসতে পারে একটা রিকোয়েস্ট। ইম্প্যাক্ট অ্যানালাইসিস, প্রজেক্ট ম্যানেজার কি করবে? ওই যে যেই রিকোয়েস্টটা আসলো সেটার কস্ট ইভালুয়েট করবে, সেটা করতে কেমন ধরনের শিডিউলিং লাগবে, সেটার কোয়ালিটির করলে কেমন ধরনের আসলে চেঞ্জ হবে, কি হবে না হবে, ওভারঅল একটা সিনারিও অ্যানালাইসিস করবে, ইম্প্যাক্ট অ্যানালাইসিস। এবং এটা কে করবে? প্রজেক্ট ম্যানেজার করবে। এই এই জিনিসটা মাথায় রাখবা, যে এই ধরনের ইভালুয়েশন এখন তোমাকে যদি জিজ্ঞেস করে সিসিবির মধ্যে কে হলো ইভালুয়েশনের ইয়েতে থাকে, ইভালুয়েশনের দায়িত্বটা কার থাকে, তো সেক্ষেত্রে আমাকে বলতে হবে প্রজেক্ট ম্যানেজার। ঠিক আছে, তারপরে আসো সিসিবি রিভিউ মিটিং যেটা আছে, এটা হলো যে মোটামুটি হলো যে কি জানি বলছিলাম, চেঞ্জ কন্ট্রোল বোর্ডের ওভারঅল হলো যে প্রস কনস মানে এগুলা নিয়ে আলোচনা করবে। সিসিবি রিভিউ মিটিং, এটা নিজে মানে মনিটর মানে এটাকে কি বলে, এটা ওদের কাজগুলাকে, কাজগুলার কোন কাজটা ভালো হচ্ছে, কোন কাজটা খারাপ হচ্ছে, কোন কাজটা করার ফলে হলো যে কোম্পানির উন্নতি হবে, কোনটা করলে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, মোটামুটি এই ধরনের সিসিবি রিভিউ মিটিং যেটা, সেটা হলো সব কিছু ওভারঅল একটা ডিসকাশন হবে। আচ্ছা, ডিসকাশন হলো, ডিসকাশন হওয়ার পরে হলো ডিসিশন তৈরি হবে। সেই ডিসিশন আইদার অ্যাপ্রুভ হবে, রিজেক্ট হবে, অথবা হলো যে ডেফার করে দিবে। ঠিক আছে, এখন ডিসিশন হওয়ার পরে আমাকে যেটা করতে হবে, যেহেতু ডিসিশন হয়ে গেছে, ওই যে বললাম অ্যাপ্রুভ, একটা কোনো একটা চেঞ্জ হলো অ্যাপ্রুভ আমি করলাম, তাহলে এখন আপডেট প্ল্যানে আমাকে কি করতে হবে? অ্যাপ্রুভ চেঞ্জেস রিফ্লেক্টেড ইন দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যেই চেঞ্জটা আমি করতে চাচ্ছি সেটা যাতে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে চলে আসে, আপডেট দ্য প্ল্যানস। এরপর লাস্ট ওয়ান হলো যেটা কমিউনিকেট ডিসিশন। এটা হলো যে এই যে আমি একটা চেঞ্জ করলাম এটা সবাইকে জানাই দিব, সব স্টেক হোল্ডারকে বলে দিব যে আপনাদের চেঞ্জটা হয়ে গেছে। ওকে ফাইন, আমরা শুরু থেকে যদি আবার একটু প্রসেস ফ্লোটা রিভিউ করি। সিম্পলি চিন্তা করো, আমার কাছে একটা রিকোয়েস্ট আসলো, এই রিকোয়েস্টটা হলো কোনো কিছু চেঞ্জ করার রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা কে দিতে পারবে? আইদার আমার কোম্পানির টিম মেম্বার দিতে পারবে, অথবা হলো বিউবিটি ক্লায়েন্ট দিতে পারবে, অথবা বিউবিটির যারা স্টেক হোল্ডার আছে ওরাও দিতে পারবে। তারপরে এই যে রিকোয়েস্টটা আসলো, এটা ওভারঅল ইভালুয়েশনের প্রসেসে কে করবে? আমার প্রজেক্ট ম্যানেজার। ঠিক আছে, যারা হলো প্রজেক্টটা তৈরি করছে ও যে প্রজেক্ট ম্যানেজার হলো এই জিনিসটা ইভালুয়েট করবে, ইভালুয়েশনের আন্ডারে যা যা থাকে সবই আসলে তার দায়িত্ব। ইভালুয়েশন করার পরে, এখন ইভালুয়েশন করার পরে তো একটা রিপোর্ট জেনারেট করবে, যে একটা এই হয়েছে বা ওইটা হয় নাই, এটা হবে ওইটা হবে, সামহাও একটা সে রিপোর্ট পেলো। এই রিপোর্টটাকে সিসিবি রিভিউ মিটিং যেটা আছে ওইখানে হলো যে তোলা হবে, যে এই হলো রিপোর্ট, এই হলো অবস্থা, এই হলো সিনারিও। তখন সিসিবিতে যারা যারা আছে মানে চেঞ্জ কন্ট্রোল বোর্ডে যে যেই সদস্যরা ছিল হেয়ার, এরা মোটামুটি হলো যে প্রস কনস ডিসকাস করবে, যে কি হচ্ছে না হচ্ছে, বা কোনটা করলে কি হবে না করলে কি হবে, এরকম একটা বিষয়। তো ওদের মিটিং এর পরেই আসলে ডিসিশন হয়ে যাবে যে কোনটা আসলে অ্যাপ্রুভ হচ্ছে, কোনটা রিজেক্ট হচ্ছে, বা কোনটা ডেফার করা হচ্ছে। এরপরে আসো, যেহেতু আমার ডিসিশন তৈরি করা হয়ে গেছে, সো আমার এখন প্ল্যানটাকে আপডেট করে দিতে হবে। আর ফাইনালি যেটা করতে হবে, প্ল্যানটা যখন আপডেট হয়ে যাবে আমাদের সবাইকে বলে দিতে হবে যে যেই কাজটা আমরা করছিলাম এটা আসলে হয়ে গেছে। এখন যদি না
ইনফর্ম করে আমরা কাজটা করে চুপচাপ রেখে দেই, তাহলে তো আর হলো না। কেউই আসলে জানবে না যেটা হয়েছে কি হয় নাই বা কি অবস্থায় আছে। সো এটা ইনফর্ম করতে হবে যে কাজ শেষ, এখন সবাই এটা ইউজ করতে পারবেন বা চেক করতে পারবেন, বিষয়টা এরকম আর কি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবে। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, কথা পড়া কি বুঝতেছো তোমরা? একদম ক্লাস দেখে চুপচাপ। সবাই কোশ্চেনের সময় একটু কথা বলে। কোশ্চেনের সময়? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট পার্টে আসে আমরা, কিন্তু এখানে জিনিসটা কি আমি একটু বলি তোমাদের। এই টপিকগুলা মানে শুনতে মনে হয় যে কাইন্ড অফ গল্প বা একদম ডেসক্রিপটিভ, কিন্তু কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে আর কি যে আসলে ডেসক্রিপ্টও না, গল্পও না, এখান থেকেও বুঝে আসলে অ্যান্সার করার বিষয় আছে। আচ্ছা, যাই হোক, তারপরেও একটু কি পয়েন্টগুলা খেয়াল করার চেষ্টা করবা, কারণ ক্লাসে আসলে কমিউনিকেশন না করলে ফোকাস থাকে না। তো একটু কি পয়েন্টগুলা বা কি বলার চেষ্টা করছি আমি, এটা একটু আইডেন্টিফাই করো আর কি। সো যেটা বলছিলাম, নেক্সট পার্ট হলো যে আমাদের প্রজেক্ট স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। প্রজেক্টের যারা স্টেক হোল্ডার আছে ওদেরকে ম্যানেজ করতে হবে, সিম্পল কথায় বলে দিলাম, বাংলা কথা। সো এখানে ডিসিশনটা কি হবে? এই যে আমি প্রজেক্টটা তৈরি করছি, এই প্রজেক্ট দ্বারা আসলে কে কে এফেক্টেড হবে, যারা যারা এফেক্টেড হবে সবাই আমার স্টেক হোল্ডার। এখন ধরো বিউবিটির এনএক্সটার জন্য নিশ্চয়ই কমার্স কলেজের স্টুডেন্টরা এফেক্ট হবে না। কেন? কারণ এটা হলো বিউবিটির স্টুডেন্টের জন্য সোললি তৈরি করা, এটার সাথে কমার্স কলেজের স্টুডেন্টের কোনো রিলেশন নাই। বিউবিটির স্টুডেন্ট, টিচার, যারা আছেন স্টাফ বা অন্যান্য পদে যারা আছেন, ওনারা এটার দ্বারা এফেক্ট হবে। সো এইটা হলো যে প্রজেক্ট স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, যে একটা প্রজেক্টের সাথে যারা ডিরেক্টলি এফেক্ট হবে ওরাই করসপন্ডিং স্টেক হোল্ডার। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, এটা অবশ্য তোমরা হয়তো বা বুঝে যাওয়ার কথা, যে ক্লায়েন্ট, তারপর কারা ইউজ করতেছে, কারা ডেভেলপ করতেছে, ডেভেলপাররাও কিন্তু স্টেক হোল্ডার। ঠিক আছে, কোম্পানি তোমার বিউবিটি তো আমার এনএক্স তৈরি করতে বললো, আর ডেভেলপাররা ডেভেলপ করে দিচ্ছে, এরাও কিন্তু স্টেক হোল্ডার। আচ্ছা, স্পন্সর, ওরাও স্টেক হোল্ডার, যারা স্পন্সর করতেছে এনএক্সটা তৈরি করতে, ওরাও আমার স্টেক হোল্ডার। সো একটু যদি আমরা ফর্মাল ডেফিনেশন দেখি, কি বলছে, যে প্রজেক্ট স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং অল পিপল অর অর্গানাইজেশন, মানে সব পিপল এবং অর্গানাইজেশনকে আইডেন্টিফাই করতে হবে দ্যাট আর এফেক্টেড বাই অর ক্যান এফেক্ট দ্য প্রজেক্ট, এন্ড দেন অ্যানালাইজিং দেয়ার এক্সপেকটেশন, ওই যে আমার এক্সপেকটেশন কি, আমি কি চাচ্ছি না চাচ্ছি, এগুলো মোটামুটি একটা সিচুয়েশন সিনারিও আমাকে কনসিডার করে আগাতে হবে, আদারওয়াইজ প্রজেক্ট আসলে তৈরি করে লাভ নাই। আমি যদি অখুশি থাকি, স্টেক হোল্ডাররাই যদি অখুশি থাকে একটা প্রজেক্টের উপরে, ওই প্রজেক্টের আসলে কোনো ভ্যালু থাকবে না। ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, যে আমি যা চাচ্ছি, আমি স্টেক হোল্ডার আমার, যেমন তোমাদের মাঝে মাঝেই হলো বিভিন্ন কমপ্লেইন আসে এনএক্স নিয়ে, যে এইটা হচ্ছে ওইটা হচ্ছে, তখন হলো ওই অনুযায়ী ভার্সিটি থেকে হলো কিছু স্টেপ নেওয়া হয়। ঠিক আছে, এখন তোমরাই যদি একটা জিনিস যেটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে, তোমরাই যদি ঠিক করে ইউজ করতে না পারো, বা তোমরাই যদি প্রবলেম ফেস করো, তাহলে তো আলটিমেটলি আসলে যেটা করার উদ্দেশ্য সেটা হচ্ছে না ঠিকঠাক মতো। কিছু করা যাচ্ছে, কিছু অ্যাচিভ হচ্ছে, হয়তো বা কিছু অ্যাচিভ হচ্ছে না, বাট ট্রাই হচ্ছে আর কি আলটিমেটলি। ওকে, এখন আসো এটা কেন ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এই কারণে যে projects often fail not because of technology but because of poor communication or ignored stakeholders managing stake। আচ্ছা, যাই হোক, এই কথাটা মাত্রই বলছিলাম, সেই জন্যই হাসি পাচ্ছে, যে শুধুমাত্র যে তোমার হলো যে ধরো টেকনোলজির কারণে প্রজেক্ট ফেল করে, বিষয়টা এরকম না। মাঝে মাঝে দেখা যায় এই যে তোমরা যে চিল্লাচিল্লি করো যে আমাদের কাজ করতেছে না, এনএক্স কাজ করতেছে না, এরকম একটা বিষয় মাঝে মাঝে যে আসে, এখন এটা যদি ঠিকঠাক মতো অথরিটির কাছে না পৌঁছায়, তাহলে তো তোমাদের প্রবলেম সলভ হবে না। ঠিক আছে, তো এই কথাটাই বলেছে যে বাট বিকজ অফ পুয়ার কমিউনিকেশন অর ইগনোর স্টেক হোল্ডার, মাঝে মাঝে পুয়ার কমিউনিকেশনের জন্য অথবা স্টেক হোল্ডারকে পাত্তা না দিলেও এই ধরনের প্রবলেম হতে পারে, যেটা কিন্তু আলটিমেটলি আমার প্রজেক্টটা তৈরি করার যে গোল সেটাই অ্যাচিভ করতেছে না। আচ্ছা, একটা ম্যানেজিং স্টেক হোল্ডার্সকে যদি ম্যানেজমেন্ট এনশিওর করি, সেক্ষেত্রে হলো আমাদের কি দরকার? স্মুথ কোলাবোরেশন লাগবে। কোলাবোরেটিভ ওয়েতে আমাদেরকে কাজ করতে হবে, ডিসিশন নিতে হবে, টাইমলি ডিসিশন নিতে হবে, অ্যান্ড ফিউয়ার কনফ্লিক্টস অ্যান্ড সারপ্রাইজেস থাকতে হবে। ফিউয়ার কনফ্লিক্টস কি মানে, ধরো স্টেক হোল্ডারের কোনো কথাই আমি শুনতেছি না, বা স্টেক হোল্ডার কি চাচ্ছে আমি সেটা করছি না, বা আমি যেভাবে করতে চাচ্ছি স্টেক হোল্ডার সেটা নিচ্ছে না, মোটামুটি হলো যে দাকুমটা সম্পর্ক আর কি। ঠিক আছে,
এই ধরনের কনফ্লিকশন যদি থাকে, তুমি যেই কারণে টুলটা তৈরি করেছো বা সফটওয়্যারটা তৈরি করেছো ওইটা আসলে হলো না। সো তোমার কনফ্লিকশনের অ্যামাউন্ট ফিউয়ার হতে হবে, থাকবেই। এখন কথা হলো, মানুষকে 100% তুমি স্যাটিসফাইড করতে পারবা না, কিন্তু সেই কনফ্লিকশনটা যাতে ফিউয়ার হয়, খুব বেশি যাতে না হয়। বেশি হলে ওইটা ইউজই হবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে আসো, কিছু সিম্পল জিনিস আছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। কি কি প্রসেস আছে? ফার্স্ট ওয়ান হলো, আমাকে স্টেক হোল্ডার কারা এটা আইডেন্টিফাই করতে হবে। একটা প্রজেক্ট যখন আমরা রান করব বা প্রজেক্ট যখন তৈরি করার ডিসিশন নেব, এই স্টেক হোল্ডার কারা হবে এটা শুরুতে আইডেন্টিফাই করতে হবে, না হলে আসলে এটার মধ্যে কি থাকবে না থাকবে প্ল্যানিংই ফেল করবে। আচ্ছা, তো স্টেক হোল্ডার আইডেন্টিফাই বলতে কি, যে হু আর দ্য পিপল ইনভলভড আর এফেক্টেড। এটার আউটপুট কি হবে? এই যে প্রসেসটা আমি করতে চাচ্ছি, এই প্রসেসের আউটপুট কি হবে? একটা স্টেক হোল্ডারের রেজিস্ট্রেশন প্রসেস হতে পারে। ঠিক আছে? বা ধরো আমি বিউবিটি থেকে কোনো একটা প্রজেক্ট আমি স্টাফদের জন্য করতে যাচ্ছি, বা কোনো একটা সফটওয়্যার বানাবো যেটা শুধুমাত্র স্টাফরা ইউজ করবে। তো এই স্টাফদের ইউজ করার জন্য আগে আমাকে ফার্স্টে কি করতে হবে, যে স্টাফ এখানে কারা আছেন বা কয়টা পদ আছে, বা কিভাবে কিভাবে ওদের স্যালারিটা হয়, বা কিভাবে হলো যে ওদের ক্লাসিফিকেশনটা করা আছে, এই ধরনের মোটামুটি সবকিছুর একটা রেজিস্টার্ড কোনো একটা ইনপুট থাকা লাগবে আমার। ঠিক আছে? এইটাই হলো যে আইডেন্টিফাই স্টেক হোল্ডার্স। আচ্ছা, এরপরে আসো নাম্বার 2 তে, যেটা বলছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে প্ল্যান স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট। মানে স্টেক হোল্ডারকে তুমি আইডেন্টিফাই করলা, আইডেন্টিফাই করে তুমি ওদেরকে আইসোলেট করে রেখে দিছো। তোমার হলো যে মানে কোনো ধরনের কমিউনিকেশন করবা না ওদের সাথে, ওদেরকে কোনো কিছুতে এঙ্গেজ করবা না, তাইলে তো হলো না। তুমি স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করেছো মাত্র মানে তুমি ওদেরকে ফিউচারে আহ ওদের সাথে কমিউনিকেশন তোমার থাকবে। তুমি যা যা করছো ওদেরকে ইনফর্ম করবা যে তোমাদের জন্য এরকম কিছু একটা হচ্ছে, তোমাদেরকে এরকম এরকম টেস্ট করতে হবে, বা তোমরা একটু ইউজ করে দেখো যে এটার আসলে ফিডব্যাকটা কি। ওদের সাথে কমিউনিকেশন থাকতে হবে, ওদেরকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে? সো মানে মেইন কথা হলো, আমার স্টেক হোল্ডারকে শুধু আইডেন্টিফাই করব না, ওদের সাথে আমার পিওর এঙ্গেজমেন্ট থাকতে হবে। না হলে আসলে এটা যার জন্য তুমি তৈরি করছো তাদের আসলে তুমি বুঝবা না ওদের মনে কি চলছে, বা ওরা কি চাচ্ছে না চাচ্ছে, এই বিষয়টা তুমি কখনোই বুঝবা না। আচ্ছা, তারপরে আসো ম্যানেজ স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট। কথা হলো এখন, রিলেশনশিপের কথা তো বললাম, এখন কথা হলো রিলেশনশিপটা যাতে ভালো হয়। ঠিক আছে? আমি এঙ্গেজমেন্ট করব, এঙ্গেজমেন্টটা যাতে ভালো হয়, এই বিষয়টাকে আমি নাম্বার 3 প্রসেসে ফেলতে পারি, যে ম্যানেজ স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট। যে আমরা আসলে রিলেশনশিপটা কেমন করে বিল্ড আপ করতেছি। রিলেশনশিপ আছে, সেটা খারাপ রিলেশনশিপ, খারাপ রিলেশনশিপও কিন্তু একটা রিলেশনশিপ, ভালোটাও একটা রিলেশনশিপ। সো আমাদের রিলেশনশিপটা যাতে একটা পজিটিভ ওয়েতে হয়, সেই বিষয়টা আমাকে ইনশিওর করতে হবে। ঠিক আছে? কারণ এইটা যখন হবে তখন আমরা কি করতে পারবো, রিকোয়েস্ট চেঞ্জ করতে পারবো, কোনো একটা ইস্যু হলে অথরিটিকে ইনফর্ম করতে পারবো। আর যদি আমরা অথরিটিকে ভয় পাই, অথরিটির সাথে আমার রিলেশন ভালো না হয়, আমি কিছু বলবো না, না থাকবো আমি সন্তুষ্ট, না হলে আমার কাজে অথরিটি হবে সন্তুষ্ট, বিষয়টা তখন এরকম হয়ে যাবে। ঠিক আছে? আমি হ্যাপি হলে, আমি কাজ ভালো করে করব, তখন আসলে আমিও খুশি, অথরিটিও খুশি। কিন্তু যখন এটা আসলে ঠিকঠাক মতো এক্সিকিউশনে হয় না, তখনই প্রবলেমগুলো হয়। আচ্ছা, এরপর আসো নাম্বার 4-এ, যেটা বলছে যে মনিটর স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট। স্টেক হোল্ডারকে ধরো আমি আইডেন্টিফাই করলাম, তারপরে হলো ওদেরকে এঙ্গেজ করার প্ল্যানিং করলাম, ঠিকঠাক মতো এঙ্গেজমেন্টও করলাম নাম্বার 3-তে। এরপর হলো আমাকে মনিটরও করতে হবে যে ওরা আদৌ ঠিকঠাক মতো এঙ্গেজ হচ্ছে কিনা। ঠিক আছে? আর আর কমিউনিকেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিস ইফেক্টিভ, মানে মনে হচ্ছে ভালো, কিন্তু তারপরে এটাকে মনিটর করতে হবে। এখন ধরো তোমার সাথে আমার প্রতিদিন দেখা হয়, মোটামুটি হলো যে কথাবার্তা হয়, কিন্তু কোনো কাজের কথা বলি না, কোনো ভালো আউটপুট কিচ্ছু নাই। সাপোজ এখানে আমার ধরো কোনো ক্যাপস্টোন স্টুডেন্ট আছে, ওর সাথে আমার ঠিকই দেখা হয়, কথা হয়, কিন্তু ক্যাপস্টোনের কোনো আপডেটও আমাকে দিচ্ছে না, তাহলে কি এটা কি কোনো ইফেক্টিভ কমিউনিকেশন হলো? হলো না তো। সো বিষয়টা হলো যে আমার স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করলাম, তারপরে হলো এঙ্গেজ করলাম, ভালোভাবে এঙ্গেজ করলাম, কিন্তু এঙ্গেজ করার পরে আমাদের কাজের আউটপুটটা কি আসতেছে মনিটর করতে হবে আমাকে। ঠিক আছে? এবং তাহলে যদি আমাদের মনিটর করা হয়, সেক্ষেত্রে আমাদের হলো প্ল্যানগুলোকে আপডেট করতে পারবো, একটা রিপোর্টিং তৈরি করতে পারবো ভালো করে। সো আমাদের দিস আর দ্য প্রসেস ফর স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। ফোর প্রসেসেস: আইডেন্টিফাই স্টেক হোল্ডার্স,
প্ল্যান স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট, আফটার দ্যাট হলো ম্যানেজ স্টেকহোল্ডার এঙ্গেজমেন্ট, অ্যান্ড ফাইনালি মনিটর স্টেকহোল্ডার এঙ্গেজমেন্ট। এই যেমন এখানে একটা তোমার একটা প্রসেস দেখানো আছে আর কি, ওই যে বললাম না ফার্স্টে হলো স্টেক হোল্ডার রেজিস্ট্রেশনটা কেমনে হবে। তো এরকম একটা প্রসেস আমি করতে পারি আর কি, নেম, রোল, ইনফ্লুয়েন্স, ইন্টারেস্ট, কমিউনিকেশন, এরকম একটা আর কি, ধরো একটা এক্সেল শিট আমি মেনটেন করতেছি। তারপরে হলো স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট প্ল্যান, ওই যে স্টেপ 2। ঠিক আছে, স্টেক হোল্ডার হলো স্পন্সর, কারেন্ট হলো যে সাপোর্টিভ, মানে পজিশনটা ওর কেমন, কি অবস্থায় আছে, সাপোর্টিভ। ডিজায়ার্ড হলো লিডিং, মানে সে লিড পজিশনে থাকবে, এবং স্ট্র্যাটেজি হলো ইনভাইট টু মাইলস্টোন রিভিউজ, মানে তাকে আমার আপডেটটা দিতে হবে, যেহেতু সে আমাকে স্পন্সর করছে একটা কাজের জন্য, সো তাকে তো আমার টাইম টু টাইম একটা আপডেট দিতে হবে এটার জন্য, যাতে সে রিভিউটা করতে পারে বা সে তার একটা ফিডব্যাক আমাকে দিতে পারে। আচ্ছা, এরপরের টপিক প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কোপ, আওয়ার নেক্সট টপিক। প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কোপে আসলে এটা কি বোঝায়? প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কোপ হলো যে তোমার টোটাল ওয়ার্ক অফ এ প্রজেক্ট, সিম্পল। স্কোপ বলতে এখানে যা যা কাজ হবে এটাই হলো আমার স্কোপ। একটা প্রজেক্টে যা যা কাজ হচ্ছে এটাই আমার স্কোপ। Project scope management ensures that the project includes all the work required and only the work required to complete the project successfully. এবং যেই কাজগুলা লাগবে শুধুমাত্র তুমি সেই কাজগুলাই করবা, যা মন চায় তা না, এটা যেমন খুশি তেমন সাজো না, তোমাকে যতটুকু কাজ করলে তোমার প্রজেক্টটা হবে ঠিক তুমি ততটুকুই করবা, এর বাইরে কিছু করবা না। কিছু টার্ম আছে, একটু টার্মগুলো আমরা দেখি। স্কোপ বলতে আমরা কি বুঝি? টোটাল ওয়ার্ক টু ডেলিভার এ প্রোডাক্ট, সার্ভিস অর রেজাল্ট। ঠিক আছে, এই যে টার্মগুলো একটু আমি তোমাদেরকে একটু বলে রাখি, এই টার্মগুলো যা যা বলছি এগুলা কিন্তু তোমার কোশ্চেন বেসড। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন থাকে। সো স্কোপের কথা কি বললাম, যে টোটাল ওয়ার্ক টু ডেলিভারি প্রোডাক্ট, সার্ভিস অর রেজাল্ট, যে একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমার হলো যে আমি কি ডেলিভার করছি, সার্ভিসটা কি হবে অথবা রেজাল্টটা কি হবে, ওই যে বললাম তো স্কোপ মানে হলো যে টোটাল একটা প্রজেক্টে যা যা কাজ সবই আমার স্কোপ। প্রোডাক্ট স্কোপ কি? স্কোপকে একটু ন্যারো করে আনলাম। প্রোডাক্ট স্কোপ হলো যে প্রোডাক্টের ফিচার্স অ্যান্ড ফাংশনস অফ দি ফাইনাল প্রোডাক্ট। একটা ফাইনাল প্রোডাক্টের ফিচার এবং ফাংশনগুলো কি কি হবে সেটাই হলো প্রোডাক্ট স্কোপ। আর প্রজেক্ট স্কোপের কথা যদি আমরা বলি, প্রজেক্ট হলো যে তোমার একটা কাজ করতে করতে যা যা কাজ, মানে একটা কাজ সম্পূর্ণ করতে এর যা যা কিছু করা লাগবে আমাকে, বা একটা প্রোডাক্টকে ডেলিভার করতে হলে যেই যে কাজগুলো আমাকে করা লাগবে সেটাই হলো আমার কি, প্রজেক্ট স্কোপ। ঠিক আছে, সো আমি এই দুইটা জিনিস একটু আর একটু বলি, এটা কনফিউশন হতে পারে তোমাদের। একটা হলো প্রোডাক্ট স্কোপ আর একটা হলো প্রজেক্ট স্কোপ। প্রোডাক্ট স্কোপ কি জিনিস? একটা ফাইনাল প্রোডাক্টের প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্টের জাস্ট হলো ফিচার ফাংশন যা থাকবে সেটাই একটা প্রোডাক্টের স্কোপ হবে, এর বাইরে তো আর কিছু হবে না। আবার প্রজেক্টের কথা যদি সিমিলারলি আমরা বলি, প্রজেক্ট হলো প্রজেক্ট স্কোপ হলো যে সাপোজ আমরা প্রজেক্টটা কি করি, একটা নিশ্চয়ই কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য একটা প্রজেক্ট কমপ্লিট করি, তাহলে একটা প্রোডাক্টকে তৈরি করার জন্য আমাকে যে যে কাজগুলো করতে হচ্ছে সেটাই হলো আমার প্রজেক্ট স্কোপ। নেক্সট ওয়ান আসো, স্কোপ বেসলাইন। স্কোপ বেসলাইন বলতে যা বুঝি আমরা, স্কোপ বেসলাইন হলো যে অ্যাপ্রুভড ভার্সন অফ স্কোপ স্টেটমেন্ট, ডাব্লিউবিএস এন্ড ডাব্লিউবিএস ডিকশনারি। এই ডাব্লিউবিএসটা তোমরা মাত্রই দেখেছো, ডাব্লিউবিএসটার অ্যাকচুয়াল মিনিংটা এখানে আছে, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। ঠিক আছে, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার কি? কাইন্ড অফ ফ্লো চার্ট বলতে পারো, বা তোমার হলো যে আমরা বিভিন্ন ভাবে হলো যে প্ল্যানিং করি না, যে একটা কাজকে আমরা এইভাবে এইভাবে ভেঙে ভেঙে করব। যে সাপোজ ধরো একটা মোবাইল অ্যাপ বানাবো বা একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটের আমার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আছে, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আছে, বা ধরো হোস্টিং করার একটা বিষয় আছে। ঠিক আছে, সো এই যে তোমার হলো যে কাজগুলো আমরা ভেঙে ভেঙে নিয়েছি, বা ধরো একটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট গুলার কেসেও অনেকগুলা পেজ আছে বা অনেক ধরনের ইউজার আছে। সো এক একজন এক একটা ধরো পার্ট, আমার তো একটা টিম ওয়ার্ক, এটা প্রজেক্ট ডেভেলপমেন্ট। সো এক একজন কে কোন কাজটা করবে, এই রকম হলো যে ওভারঅল একটা ব্রেকডাউন স্ট্রাকচার।
ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। সো এইটাকে হলো যে WBS বলা হয়, এবং এই WBS টার্মটা কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো কি বলছিলাম, স্কোপ বেসলাইনে যেটা বলে যে তোমার হলো যে একটা স্কোপের বা একটা টোটাল কাজের কোন ভার্সনটা হলো যে অ্যাপ্রুভ হয়েছে, সেটার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা কেমন, এবং সেটার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের ডিকশনারিটা কেমন। ডিকশনারি বলতে কি বোঝায়? ডিকশনারি আসলে খুব বড় কিছু না। ওই যে বললাম, একটা কাজ করার জন্য তোমার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা কেমন, এখন ব্রেকডাউন স্ট্রাকচারের মিনিং গুলা কোনটা কি মিন করতেছে সেটাই হলো ডিকশনারি। ঠিক আছে, মানে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা বোঝার জন্য একটা ধরো একটা রিপোর্ট আছে বা একটা সাথে একটা সাব ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্টটা হলো যে আমার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা এমনভাবে ডিকশনারি আকারে হলো যে জিনিসগুলা এনলিস্টেড আছে, যাতে যারা আসলে বাইরের কেউ ওরা এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারে, বা নতুন কেউ আসলে দেখলে বুঝতে পারে যে ও আচ্ছা কাজটা এইভাবে হচ্ছে তাহলে। ঠিক আছে, আচ্ছা তারপর স্কোপ ক্রিপ, এটা অলরেডি আমি বলে ফেলছি। ঠিক আছে, যে ইচ্ছা মতো যা খুশি তাই আমরা বলতে পারবো না, আমাদেরও মানে বুঝতে হবে যে কোন জিনিসটা আমরা দাবি করতে পারবো, কোনটা দাবি করতে পারবো না, বা কোন কাজটা আমরা করতে পারবো, কোন কাজটা করতে পারবো না। সেটা দুই সাইড থেকেই, যে যারা ডেভেলপার ওরাও, আবার হলো যে যারা হলো যে স্টেক হোল্ডার, মানে যারা কাজটা করতে দিয়েছে ওরাও। ঠিক আছে, দুই পাশ থেকেই। আর ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার মাত্রই বললাম যে একটা হায়ারার্কিক্যাল ব্রেকডাউন অফ এ টোটাল ওয়ার্ক ইনটু ম্যানেজেবল পার্টস। একটা কাজকে ভেঙে ভেঙে ছোট ছোট ভাগে ভাগ করা, যাতে মানে কাজটা ঠিকঠাক মতো ম্যানেজ করা যায় আর কি। ওকে, আমাদের নেক্সট স্লাইড। প্রসেস অফ স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের কি কি প্রসেস আছে আগের মতোই, লাইক হলো যে প্ল্যান, স্কোপ ম্যানেজমেন্ট, আমরা কিভাবে আসলে ডিফাইন করব অথবা কন্ট্রোল করব স্কোপটাকে। এরপরে আসো রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে আমাকে, যেহেতু স্টেক হোল্ডারের কথা বলছিলাম আমরা। সো স্টেক হোল্ডারের ক্ষেত্রে আমার কি করতে হবে, স্টেক হোল্ডার থেকে আসলে কি চাচ্ছে ওই জিনিসগুলো আমাকে কালেক্ট করতে হবে। তারপরে হলো যে ওই কালেক্ট করার পরে সাথে সাথে হলো যে আমার আসলে এক্স্যাক্টলি আমি কি ডেলিভার করতে পারবো ওই স্কোপটা বলে দিব। WBS ক্রিয়েট করতে হবে, কাজটাকে কিভাবে ভাগ করতে চাচ্ছি সেটা। তারপরে হলো ভাগ করার পরে যেটা আমি প্রমিস করেছিলাম সেটা আদৌ ডেলিভার করতে পারছি কিনা, সেটা হলো ভ্যালিডের স্কোপ। আর ফাইনালি হলো যে আমরা চেঞ্জেস গুলাকে কিভাবে ম্যানেজ করছি। একসাথে অনেক কিছু বলে ফেললাম, এখন আসো একটু ডেসক্রিপশনে যাই। লাইক, আমি যদি ফার্স্টের প্রসেসটা বলি, এটা কি আবারও আমি বলছি, প্রসেস অফ স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। যে স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কি কি আসলে কাজ করা লাগে। ঠিক আছে, তো প্ল্যান, স্কোপ ম্যানেজমেন্ট আগে হলো যে আমাকে আসলে আমি কি কাজ করতে চাচ্ছি না কাজ করতে চাচ্ছি সেই বিষয়টা স্কোপ ম্যানেজমেন্ট করতে হবে, বা প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট করতে হবে। এরপরে আসো স্টেক হোল্ডারের কাছ থেকে রিকোয়ারমেন্ট গুলো আমাকে কালেক্ট করতে হবে, যে ওরা কি চাচ্ছে। ঠিক আছে, ওই রিকোয়ারমেন্টস গুলো আমাকে ওদের আহ চাহিদা অনুযায়ী ডকুমেন্টেশন করে নিতে হবে। এখন ধরো অনেকে তো অনেক কিছু বলে ফেলে, সব রিকোয়ারমেন্ট তার একসেপ্টেড হয় না, যে যে রিকোয়ারমেন্ট আমরা একসেপ্ট করেছি সেগুলোর একটা ডকুমেন্টেশন তৈরি করব। আফটার দ্যাট আমরা কি করব, আমাদের ওদের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিলাম, ডকুমেন্টেশন তৈরি করলাম। এখন এই ডকুমেন্টেশন অনুযায়ী অ্যাকচুয়ালি আমরা কি চাচ্ছি সেটা হলো যে ডিফাইন করে দিব, দ্যাট ইজ ডিফাইন স্কোপ। রিকোয়ারমেন্ট নিলাম, তারপরে আমরা স্কোপটা ডিফাইন করে দিলাম যে আমাদের এই জিনিসটা করা লাগবে। এখন এই স্কোপ ডিফাইন করা মানে হলো যে তোমার কাজ তুমি কি চাচ্ছ সেটা বলে দিছো, যেহেতু বলে দিয়েছো তার মানে হলো যে তোমার এখন WBS টা ক্রিয়েট করা লাগবে, যেটা কিনা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা হয়ে গেলে এরপর হলো যে তুমি তো কাজই করবা বা কাজে ঢুকে গেলা, তোমার ওয়ান বাই ওয়ান স্টেপিং করে করে আমার কাজটা কমপ্লিট হলো। এখন হলো যে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে ভ্যালিডেট স্কোপ পড়তে হবে, যে আসলে আমাকে যেটা করতে বলা হয়েছে আমি কি সেটাই করতে পেরেছি। ডিড ইউ ডেলিভার হোয়াট ওয়াজ প্রমিসড, আমরা কি যা করতে বলেছে আমি কি সেটাই অ্যাকচুয়ালি ডেলিভার করেছি করি নাই। এটাই হলো ভ্যালিড স্কোপ। আর ফাইনালি হলো কন্ট্রোল স্কোপ, যেটা যে হাউ ডু উই ম্যানেজ চেঞ্জেস। ঠিক আছে, যে কোনো একটা চেঞ্জ যদি আসে সেটাকে আমরা কিভাবে আসলে ম্যানেজ করেছিলাম। ঠিক আছে, সো এই হলো মোটামুটি আমার স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্রসেস। আচ্ছা, এখন আসো প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্টের পারপাসটা কি।
পারপাসটা হলো যে টু ক্লিয়ারলি ডিফাইন হোয়াট দ্য প্রজেক্ট উইল ডেলিভার অ্যান্ড হোয়াট উইল নট ডেলিভার। স্কোপ, আবারও বলছি, ইট ইজ স্কোপ দ্যাট ডিফাইন্স হোয়াট উইল বি দ্য হোল প্রজেক্ট। সো এখানে আসলে আমরা কি ডেলিভার করব, কি করব না, এই সব কিছু হলো ক্লিয়ারলি স্টেটেড করা থাকবে। এখানে কোনো আনক্লিয়ার কথাবার্তা থাকবে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা যা করব ঠিক তাই লেখা থাকবে, এর বাইরে কিচ্ছু থাকবে না। স্কোপ ক্রিপ অ্যাভয়েড করার জন্য আমার স্কোপ ম্যানেজমেন্টটা করা লাগবে। ওই যে বললাম যে হুট করে একটা বলে বসলো আমাকে এটা করে দেন, এখনই করে দেওয়া লাগবে, 3 দিনের মধ্যে করে দেওয়া লাগবে, এগুলো স্কোপ ক্রিপ। এগুলো যাতে অ্যারাইজ না হয়, দ্যাটস ওয়াই আমাকে স্কোপ ম্যানেজমেন্ট বা স্কোপ প্ল্যানিংটা করে নিতে হবে, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানিংটা করে নিতে হবে। টু গেট অ্যাগ্রিমেন্ট অ্যামাং স্টেক হোল্ডার্স অন ডেলিভারেবলস অ্যান্ড বাউন্ডারিজ। একটা হলো যে আমার স্টেক হোল্ডারদের মধ্যে একটা এগ্রিমেন্ট লাগবে যে আমি যেটা আসলে ডেলিভার করতেছি, আমাকে যেটা আপনি করতে বলছেন আমি ঠিক সেটাই করেছি। এখন ওই স্টেক হোল্ডার যদি বলে হ্যাঁ আমিও ঠিকঠাক মতো ইউজ করতে পারছি, দ্যাটস অ্যান এগ্রিমেন্ট। ঠিক আছে, এখানে একটা এগ্রিমেন্ট হয়ে গেল যে যা করতে বলছে ওরাও যা ঠিকঠাক করেছে, আমিও ইউজ করতে পারছি, ইটস অল সেট। তাহলে আমরা হলো যে আর কোনো প্রবলেম নাই। এবং হলো যে এখানে তাহলে তো সবগুলো আসলে শুধুমাত্র যে এগ্রিমেন্টটা ডেলিভান্স এর উপরেই ডিপেন্ড করবে সেটাও না, এখানে বাউন্ডারি গুলো ডিফাইন করা থাকে যে ধরো আমার যারা ডেভেলপার আছে ওরাও আসলে সবকিছু করতে পারবে না, বা আবার যারা ইউজার আছে ওরাও সবকিছু চাইতে পারবে না, এরকম বিষয়টা। আচ্ছা, এইটা এই জিনিসটা অলরেডি আছে, এটা মনে হয় রিপিট হয়েছে, সো এটা আর আমি এখানে বললাম না। এটাও আছে, এটা অলরেডি আছে, এই জিনিসটা অলরেডি আমি পিছনে পড়িয়ে এসেছি। আচ্ছা, এরপরে আসুন নেক্সট টপিক যেটা আমাদের প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট। প্রজেক্টে যা যা রিসোর্স আছে সেগুলোকে ম্যানেজ করতে হবে, সিম্পল কথা এটাই। ঠিক আছে, প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট ইনভলভস আইডেন্টিফাইং, অ্যাকোয়ারিং অ্যান্ড ম্যানেজিং দ্য রিসোর্সেস বোথ হিউম্যান, পিপল অ্যান্ড ফিজিক্যাল, মানে যা যা, এটা টেকনিক্যালও হবে, হিউম্যানও হবে, সবকিছু। প্রজেক্টের রিসোর্স যারা যারা আছে সবাইকে হলো ম্যানেজ করতে হবে। এটা কেন দরকার? কারণ একটা প্রজেক্টকে সাকসেসফুলি কমপ্লিট করার জন্য যেমন আমার টেকনিক্যাল জিনিসটাও ঠিকঠাক থাকতে হবে, তেমনি আমার মানুষজনও ঠিকঠাক থাকতে হবে, মানুষের মনও রক্ষা করতে হবে কাজ দিয়ে, কাজ দিয়ে সন্তুষ্ট করে, আবার হলো যে ওদেরকে যে কাজ দিয়ে সন্তুষ্ট করবো ওই কাজটা করার জন্য আমার যে যে টেকনিক্যাল জিনিসগুলো লাগবে সেটা সাপোর্টিং ঠিক ঠিক থাকতে হবে। এটাই হলো রিসোর্স। ঠিক আছে, রিসোর্স ম্যানেজমেন্ট যেটাকে বলি আমরা। তো এটার পারপাসটা কি? পারপাসটা হলো টু এনশিওর এডিকুয়েট রিসোর্সেস আর অ্যাভেলেবল হয় নিডেড। যখন আমার যা দরকার, এখন আমার জিপিইউ লাগবে, সাপোজ আমার জিপিইউ ইউজ করা লাগবে, আমার জিপিইউ যাতে অ্যাভেলেবল থাকে। ঠিক আছে, বা ধরো এখন আমি যে এই জিনিসটা বেটা আলফা ভার্সনটা ক্রিয়েট করলাম, এই আলফা ভার্সনটা টেস্ট করার জন্য আমার হলো যে হিউম্যান লাগবে বা পিপল লাগবে। এখন যদি সবাই ছুটিতে চলে যায় একটা কোম্পানির, যে নাই কেউ নাই, এটা টেস্ট করার মতো কোনো পার্সনই নাই কোম্পানিতে, এখন সবাই ছুটিতে, তাহলে তো হলো না। ঠিক আছে, এরপর আসো কি বলছে যে টু ম্যানেজ দ্য পারফরমেন্স অ্যান্ড মোটিভেশন অফ দ্য টিম। ঠিক আছে, যে আমার কি আহ, কাজ করতে চাচ্ছে, আবার মোটিভেটেড মানে টিমের মোটিভেশন ঠিকঠাক আছে কিনা, পারফরমেন্স ঠিক আছে কিনা, মোটিভেটেড টিম আমার কাজ করছে কিনা, এই বিষয়টা আমার থাকবে। রিসোর্স ম্যানেজমেন্ট, আমার মানুষকে সন্তুষ্ট রাখতে হবে, আমার টিমে যারা ডেভেলপিং এর কাজ করতেছে ওদের স্যালারি ঠিকঠাক মতো দিতে হবে। ঠিক আছে, ওদেরকে মোটিভেটেড রাখতে হবে, ওদেরকে বিভিন্ন ইনসেনটিভ দিতে হবে, তারপর ওদের পারফরমেন্স ইভালুয়েশন করতে হবে। এখন ধরো যার পারফরমেন্স খারাপ তাকেও যদি তুমি ইনসেনটিভ দাও তাহলে তো হলো না, তোমাকে দুইটাই দেখতে হবে, পারফরমেন্স ট্র্যাক করতে হবে, পারফরমেন্স দেখে দেখে মোটিভেট করার জন্য কিছু পুরস্কার তুমি দিতে পারো যাতে হলো সবাই ঠিকঠাক মতো কাজ করে। আচ্ছা, নাম্বার 3-তে যেটা বলছে যে টু অ্যাভয়েড কনফ্লিক্টস অ্যান্ড এনশিওর স্মুথ ওয়ার্কফ্লো, মানে কোনো ধরনের কনফ্লিকশন যাতে অ্যারাইজ না হয় এবং একটা আম, স্থিতিশীল অবস্থা থাকে, কাজের একটা পরিবেশ থাকে, সবাই হাসি খুশি মনে কাজটা করে, তাহলে তোমার হলো যে সবকিছু আসলে মেনটেন হবে। এই যে তুমি একটা প্রজেক্ট হলো যে উইদিন টাইমে ডেলিভারি করতে চাচ্ছ, তো তোমার এটা কখন পসিবল হবে? যখন হলো যে যারা কাজ করতেছে ওরা যদি তোমাকে ঠিকঠাক মতো কোঅপারেট করে, এবং ওদের কোঅপারেশনটা ডিপেন্ড করবে আহ সম্পূর্ণ এনভায়রনমেন্টের উপরে, তুমি আসলে তাদেরকে কি ধরনের এনভায়রনমেন্টটা দিচ্ছ। ঠিক আছে, নাম্বার 4 কি? টু অপটিমাইজ রিসোর্স ইউটিলাইজেশন। রিসোর্স ইউটিলাইজেশন বলতে কি বোঝায়? যে এখন ধরো আমার কোম্পানিতে 5 জন ডেভেলপার আছে,
একটা প্রজেক্ট আসলো, দুইটা প্রজেক্ট আসলো, দুইটা প্রজেক্ট আসলো, 5 জন ডেভেলপার আছে। এখন আমি কি করলাম, প্রথম প্রজেক্টেই হলো যে 5 জনকে এঙ্গেজ করে দিলাম, তাহলে দ্বিতীয় প্রজেক্টের ক্ষেত্রে আসলে আমার কি হলো, ম্যান পাওয়ার তো নাই। বা আমি এরকম করলাম যে হলো যে প্রথমটাতে 4 জন, দ্বিতীয়টাতে 1 জন দিলাম, ইমব্যালেন্স। ঠিক আছে। সো এই জায়গাটাতে আমাকে খেয়াল করতে হবে যে প্রজেক্টটা যেটা আসছে সেটা আসলে কেমন লেন্থের প্রজেক্ট, বা প্রজেক্টটা আসলে কেমন সাইজ, বা এটা করতে আসলে কতজন ম্যান পাওয়ার লাগবে, কতগুলা রিসোর্স লাগবে। রিসোর্স লাগলেও ধরো যেখানে 3 জন রিসোর্স লাগার কথা ছিল, ওইটা আমি দেখছি যে 2 জনকে দিয়েই করা সম্ভব। এটাই হলো অপটিমাইজেশন। ঠিক আছে। যে অপটিমাইজ করে আমি কাজটা কমপ্লিট করতে পারি, মানে আমার প্রবলেম আসলে হবে না। যদি দেখি যে অপটিমাইজ করে কোথাও আসলে প্রবলেম অ্যারাইজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা রিসোর্সটাকে অপটিমাইজেশন করতে পারি, এবং এইটাও কিন্তু কাইন্ড অফ প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্টে পড়ে। এখন আসো, আমার কি কি ধরনের রিসোর্স হতে পারে। হিউম্যান রিসোর্স হতে পারে, ফিজিক্যাল রিসোর্স হতে পারে। ফিজিক্যাল রিসোর্স কারা, কম্পিউটার, সার্ভার, টুলস, ল্যাব ইকুইপমেন্ট। আবার ম্যাটেরিয়াল রিসোর্সেস হতে পারে, যেমন কোম্পানির ক্ষেত্রে বলি, যদি ধরো তোমার গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলি, তো সেই ক্ষেত্রে রিসোর্স গুলা কি কি, র ম্যাটেরিয়ালস, লাইক হলো যে ওদের সুতা, বা তোমার ধরো অন্যান্য যেই জিনিসগুলো আছে, কাঁচামাল যেগুলাকে বলে আর কি, ওইগুলা হলো ওদের ম্যাটেরিয়াল রিসোর্সেস। সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে যদি আমি ম্যাটেরিয়াল রিসোর্স বলি, সেটা হতে পারে সফটওয়্যার লাইসেন্স, বা সফটওয়্যার কোম্পানির যা যা তোমার অ্যাপ্রুভাল দরকার, ওই অ্যাপ্রুভাল গুলো ওদের আছে কিনা। ঠিক আছে। সিমিলারলি হলো ফ্যাসিলিটিস, টাও কাইন্ড অফ রিসোর্সেস। একটু আগেই বললাম যে অফিস স্পেস কেমন, বা ল্যাবস গুলা কেমন, নেটওয়ার্ক অ্যাক্সেস কেমন। ঠিক আছে, ওভারঅল এটাই। আচ্ছা, এরপরে নেক্সটে আসো। ওকে, নেক্সটে আসো, যেটা বলছে যে 6 প্রসেসেস অফ প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট, এটা আমাদের লাস্ট টপিক। এখানে কি বলছে যে আমাদের প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট করার জন্য বেসিক্যালি 6টা প্রসেস আছে আর কি। নাম্বার 1 কি, প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমাদেরকে প্ল্যান করতে হবে যে আমরা আসলে কিভাবে রিসোর্সটা ম্যানেজ করব, এটার একটা প্ল্যানিং মাস্ট থাকতে হবে। তারপরে হলো যে এস্টিমেট করতে হবে। একটু আগে বললাম না যে আমার একটা কাজ হলো 3 জন দিয়ে আমি করতেছি, কিন্তু আমি আইডেন্টিফাই করে দেখলাম, অপটিমাইজ করে দেখলাম যে 2 জনকে দিয়ে কাজটা করা পসিবল। ঠিক আছে। তো এই জিনিসটা করা, এস্টিমেট করা, যে এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সেস, লাইক আইডেন্টিফাই কি ধরনের আমি কাজ করতেছি এবং এটাতে আসলে কতজন ম্যান পাওয়ার লাগবে বা কতগুলো রিসোর্স লাগবে, সেটা আইডেন্টিফাই করা। তো এটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো যে আমার রিকোয়ারমেন্টস কি। আমার এখানে 2 জন লোক লাগবে এই কাজটা করার জন্য, 2টা পিসি লাগবে, তারপরে হলো যে জিপিইউ লাগবে, বা অন্যান্য যা যা লাগবে আমি সব বলে দিলাম রিসোর্স আইডেন্টিফাই করে আর কি। তারপরে হলো যেহেতু আইডেন্টিফিকেশন হয়ে গেছে, তার মানে এখন আমার নেক্সট স্টেপ কি হবে, ওই রিসোর্স গুলাকে অ্যাকোয়ার করা। ঠিক আছে, ওগুলাকে আমার সাথে নিয়ে আসা, গেট দ্য রিকোয়ার্ড পিপল অ্যান্ড ম্যাটেরিয়ালস, যা যা লাগবে সবকিছু আমি নিয়ে আসলাম, যার কারণে হলো কি হচ্ছে, আমার ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্সেস আমি পাচ্ছি। পাওয়ার পরে আমাকে একটা টিম ডেভেলপ করতে হবে। সবকিছু পেয়ে গেলাম, একটা টিম ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ টিম স্কিলস। যখন আমি টিম ডেভেলপ করতেছি, সো আমার আন্ডারে 2 জন লোক এসে এই প্রজেক্টটা করবে আমার সাথে। সো এখন আমার ফার্স্ট কাজ হবে তাদের স্কিলটা চেক করা, স্কিলের কোনো ঘাটতি থাকলে হলো যে ইমপ্রুভ করা, একটা ইউনাইটেড ওয়েতে একটা কাজ করা। ঠিক আছে, এটা হলো ডেভেলপ টিম। ম্যানেজ টিম, আমি ইমপ্রুভ করলাম, সবকিছু করলাম, এখন হলো যে ওদেরকে যে কাজটা দিয়েছি, টাইম টু টাইম হলো আমি মনিটর করতে হবে, কোনো চেঞ্জ করতে হলে ওদেরকে গাইড করতে হবে, এই বিষয়গুলো। এরপরে আসো কন্ট্রোল রিসোর্সেস, এনশিওর করতে হবে যাতে হলো প্রপার ইউজেস এবং অ্যাবিলিটিটা থাকে আর কি, মানে আমার ঠিকঠাক মতো হলো যে রিসোর্সের, লাইক হলো যে এটা কি বলে, কন্ট্রোল রিসোর্সেস বলতে যদি আমরা বলি যে ধরো 2 জন নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম, মনে হচ্ছিল প্রাইমারিলি আমার মনে হচ্ছিল 2 জনকে দিয়ে কাজটা করা সম্ভব, কিন্তু আমি মাঝপথে গিয়ে বুঝলাম যে কাজের যতটুকু বাকি আছে, এবং আমাকে হলো যে ধরো এপ্রিলের 30 তারিখে কাজটা ডেলিভার করতে হবে, এই 2 জন আসলে শেষ করতে পারবে না, আমাকে আরেকজন লাগবে। হুম। সো এইটা হলো আমার হলো যে রিসোর্সের কন্ট্রোল করা, যে দেখছি যে হচ্ছে না, এখন আমার আসলে আপডেট করা লাগবে। এটার পারপাসটা কি, এনশিওর প্রপার ইউজেস অ্যান্ড অ্যাভেলেবিলিটি, যাতে হলো আমার সবকিছু স্মুথলি চলে, বা আসলে আমাকে তো একটা ডেডলাইন দিয়েছে, ওই ডেডলাইনের মধ্যে আমার কাজটা কমপ্লিট করতে পারি। মনে হচ্ছিল প্রাইমারি 2 জনকে দিয়ে করা সম্ভব, কিন্তু মাঝপথে বা 70% কাজ হওয়ার পরে বুঝলাম যে ওই ডেডলাইনের মধ্যে দেওয়ার জন্য আমাকে আরেকজন লাগবে। ঠিক আছে। তো এটাই হলো কন্ট্রোল রিসোর্স আমার। সো আমার 6 প্রসেস কি কি,
প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্ল্যানিং করা, এস্টিমেশন করা কতজন লাগবে লাগবে না, এস্টিমেশনের পরে যা এস্টিমেশন দিয়েছি সেই অনুযায়ী অ্যাকুয়ার করা, অ্যাকুয়ার করলাম, করার পরে এখন আমি একটা টিম তৈরি করে ফেলবো, টিম করার পরে সো ওদেরকে আমার ম্যানেজ করতে হবে, এন্ড ম্যানেজ করতে যদি পারি, সো ম্যানেজ তো করতেছি, কাজও করতেছি, কিন্তু ম্যানেজ করতে করতে মনে হলো কোনো একটা চেঞ্জ করতে হবে আমার টিমের মধ্যে, সেটা হলো কন্ট্রোল রিসোর্সেস। সো এই হলো আমার ওভারঅল ডিসকাশন অন টুডেজ লেকচার, এন্ড এখানে আমার কিছু কোশ্চেন আছে। আচ্ছা, আমার কি লেকচার থেকে আমি কোনো কোশ্চেন আমি পাচ্ছি? কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারেন। এনিওয়ান আছো নাকি ঘুমায় গেছো সবাই? আছি না ম্যাম। না, ম্যাম আছি। ঘুমাচ্ছ তো মনে হয়, কথাবার্তা তো ঘুম ঘুম লাগছে। আমি এইসব টপিকসে কি কোশ্চেন করবো, সলভ করতে গেলে তখন হয়তো কিছু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঘুমাচ্ছ যারা ক্লাসে আছো সবাই একটু খেয়াল করো, আমাকে একটু কোশ্চেনের অ্যান্সার গুলো একটু বলো। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং is an appropriate explanation of earned value in project management? আচ্ছা, এই ইভির কথা আমি বলছিলাম মনে আছে শুরুর দিকে, হুম, আর্ন ভ্যালু মনে আছে? বলেছিলাম যে এইটুকু মনে আছে নাকি আমি ভুলে গেছো তো মনে হয় আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, এই আর্ন ভ্যালু প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর্ন ভ্যালু বলতে বোঝায় যে হাউ মাচ ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন টার্মস অফ মানি। ঠিক আছে, এ মেজার অফ ওয়ার্ক কমপ্লিটেড ইন টার্মস অফ বাজেট অর মানি। তাহলে এই কথাটা যদি আমি বলি, যে বললাম আমি আবারও বলতেছি, আর্ন ভ্যালু ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে বোঝায় আর্ন ভ্যালু, এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে এই কাজটা কমপ্লিট করতে হলে আমার কি পরিমাণ টাকা লাগবে, হাউ মাচ ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন টার্মস অফ মানি। ঠিক আছে, এটাই আমার আর্ন ভ্যালু। এখন বলো এই কথার বেসিসে অ্যান্সার কোনটা হবে? ফার্স্টটা। ফার্স্ট ওয়ানটা, সবাই শিওর? হ্যাঁ, ফার্স্টটাই। হুম, ঠিক আছে, প্রথমটাই হবে। কি বললাম আমি আবারও বলছি, একটু লিখে নিতে পারো চাইলে, যে হাউ মাচ ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন টার্মস অফ মানি। ঠিক আছে, তো এটা হলো প্রথমটাতেই বলছে যে এই মিজার অফ ওয়ার্ক কমপ্লিটেড ইন টার্মস অফ বাজেট অর মানি অথরাইজড ফর দ্যাট ওয়ার্ক, একটা টাকার রেসপেক্টে তুমি কতটুকু কাজ পাবা এটাই। সো এটার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা হলো ইভি হলো পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিটেড ইনটু বাজেটেড কমপ্লিশন। এটা কিন্তু শুধু তোমার এই এক লাইনের কোশ্চেন আসে না, মাঝে মাঝে তোমার এই ইভির যে ইকুয়েশনটা দেখতেছো এটার বেসিসও কোশ্চেন আসে। যেমন ফর এক্সাম্পল আমি বললাম প্রজেক্ট বাজেট হলো $1,000, কমপ্লিটেড হলো 15%, প্রজেক্ট কমপ্লিট হয়েছে, তাহলে যদি ইভি আমি মেজার করতে বলি কত হবে অ্যান্সার বলো তো? কি বাজেট বললাম? 1,000 আর কি বললেন ম্যাম? কত বাজেট পার্সেন্ট? হলো $1,000 আর 50% ওয়ার্ক কমপ্লিট হয়েছে, তাহলে ইভি কত হবে? তাহলে 500। 500, 500 500 হবে, ডলার এক্স্যাক্টলি, ভেরি গুড। এখানে ইকুয়েশনই আছে, ঠিক আছে, যে পার্সেন্ট অফ ওয়ার্ক কমপ্লিটেড ইনটু বাজেটেড কমপ্লিশন, ইট টেলস হাউ মাচ ভ্যালু অফ ওয়ার্ক হ্যাজ বিন অ্যাকমপ্লিশড এক্সপ্রেসড ইন বাজেট টার্ম। মানে আমি ইভি দেখে বলে দিতে পারবো যে আমার বাজেটের আসলে কত পার্সেন্ট শেষ হয়েছে, এবং ওইটার মানে যত পার্সেন্ট শেষ হয়েছে মানে অতটুকু কাজ আমার কমপ্লিট হয়েছে, জিনিসটা অনেকটা এরকম আর কি। আচ্ছা নেক্সট কোশ্চেন হলো কি বলছে এখানে, তোমার আসলে কিছু কিছু জিনিস খুব ইন্টার রিলেটেড, দ্যাটস ওয়াই কিছু কোশ্চেন হয়তো বা এটা লাইক সিমিলার টপিক হওয়াতে কিছু জিনিস এখানেও পড়ানো হবে, দেখা যাবে আরেকটা টপিকেও তুমি হয়তো বা সেম কোশ্চেনই পেতে পারো। সমস্যা নাই, দেখি আমরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টেকনিক that is used to perform the optimal resource allocation for a computerization investment in each category classified on the basis of similarities in risk and investment value? এই জিনিসটা আমি তোমাদেরকে অ্যান্সার বলে দিই। অ্যান্সারটা হলো যে আইটি পোর্টফোলিও। ঠিক আছে, আইটি পোর্টফোলিও। এখন বিষয়টা কি, আইটি পোর্টফোলিও বলতে আমরা যেটা বুঝি যে আইটি প্রজেক্টগুলোকে ম্যানেজ করা
লাইক হলো যে তোমার একটা প্রজেক্টের মধ্যে রিস্ক কেমন হচ্ছে বা এটা রিটার্নটা কেমন হবে রিস্কের এগেনিস্টে, বা লো রিস্ক বলতে আমরা সেফ বুঝাই, এই রকম বিষয় আর কি। ঠিক আছে। সো আমরা এখন এটা বলার পরে আমি একটু আবার বলি, এই যে এখানে হলো যে জিনিসগুলো এই চারটা চারটা কি টার্মের এক্সপ্লানেশনই আমি এখানে কানেক্ট করে দিয়েছি। চারটা এক্সপ্লানেশনই দেখে রাখবা। এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসে। কখনো হলো যে তোমার আইটি পোর্টফোলিও ম্যানেজমেন্টের বেসিসে আসে, যেমন ম্যানেজিং আইটি প্রজেক্টস লাইক এ ফিনান্সিয়াল পোর্টফোলিও টু ব্যালেন্স রিস্ক অ্যান্ড ভ্যালু অপটিমাইজিং রিসোর্স অ্যালোকেশন। এইটা হলো আইটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, যে একটা আইটি প্রজেক্টের রেসপেক্টে ফিনান্সিয়াল যে কোনো সিচুয়েশন, হ্যাঁ সেটা হতে পারে, ভ্যালু হতে পারে, অপটিমাইজেশন, রিসোর্স অ্যালোকেশন হতে পারে, এরকম যা যা বিষয় আছে সব আইটি পোর্টফোলিও। এখন আসো আবার একটু কোশ্চেনটা রিপিট পড়ি, যে is a technique that is used to perform the optimal resource allocation for a computerization investment একটু খেয়াল করো, ঠিক আছে, in each category classified on the basis of similarity in risk and investment value। দেখো জাস্ট হলো, যেহেতু আমার কম্পিউটারাইজেশন ইনভেস্টমেন্টের কথা বলেছে, সো এটা সিম্পল কি হবে, আইটি পোর্টফোলিও। আমি কি বুঝাতে পারছি? একটু বলবা আমাকে, জি জি না ম্যাম। বুঝতেও বল। মানে সিম্পল কথা হলো আইটির টাকা পয়সা রিলেটেড কাজ নিয়ে হচ্ছে, সো আইটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এখন কথা হলো, এই জিনিসটা ম্যাডাম এত জোর দিয়ে বলতেছেন কেন, এটা তো দেখে বোঝা যাচ্ছে না, বুঝবা না। যখন হলো যে তোমাকে এই ধরনের একটা কমপ্লেক্স লাইন দিবে, লাইন দিয়ে হলো যে এরকম চারটা অজানা অপশন দিবে, তখন আসলে তুমি কনফিউজড হবা। ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আসলে প্রত্যেকটার অ্যান্সার কি সেটা আমাদের জানা দরকার বা জানা উচিত। সো 3C অ্যানালাইসিস আছে, এটা অন্য একটা টপিকে পড়বা, যাই হোক তারপরেও এখানে যেহেতু অপশন আছে আমি বলে দিচ্ছি, এটা হলো বেসিক্যালি মার্কেটিং অ্যানালাইসিসের একটা টার্ম। মার্কেটিং অ্যানালাইসিসের জন্য 3Cটা ইউজ হয়। এটা এই মার্কেটিং অ্যানালাইসিস যখন পড়বা তখন এটা পড়ানো হবে আর কি, যে যেখানে 3C বলতে কোম্পানি, কাস্টমার অ্যান্ড কম্পিটিটর, এই তিনটা জিনিস হলো যে থাকে। বেঞ্চমার্কিং বলতে বোঝায় হলো পারফরমেন্স কম্পারিজন, যে আমার বেঞ্চমার্কিং কি, মানে আমি আমার এই কাজটা করার কথা ছিল, আমি এই কাজটা করেছি, তা এখন আমি এই দুইটার ডিফারেন্সটা বের করে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু পারফরমেন্স করতে পেরেছি, এটা আমার বেঞ্চমার্কিং। ঠিক আছে। এন্টারপ্রাইজ আর্কিটেকচার কি, স্ট্রাকচারাল ব্লুপ্রিন্ট অফ দ্য সিস্টেম, একটা সিস্টেমের মানে ওভারঅল হলো যে ম্যাপিংটা কেমন, একটা সিস্টেম কিভাবে কাজ করতেছে, এটার ম্যাপিংটা কিভাবে সাজানো আছে, এটা হলো এন্টারপ্রাইজ আর্কিটেকচার। এই কোশ্চেনটা কিন্তু আসে, আমি মনে হয় 2025 সালেও দেখলাম আসছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রোল অফ এ ফ্যাসিলিটেটর ইন এ মিটিং? বলো কি হবে, এটার অ্যান্সার তোমরা বলবা, আমি বলবো না। কোশ্চেনগুলো অ্যান্সারগুলো পড়ো, পড়ে পড়ে দেখো কোনটা হবে। এই কোশ্চেনের অ্যান্সার এগুলো তোমরা মানে লেকচার পড়ে বা বই পড়ে আসলে কোত্থেকে এরকম ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার পাবা না, এগুলো ফিল করে বা বুঝে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে। একটা মিটিং এর ফ্যাসিলিটেটর বা হেড যে থাকবে, সে কিভাবে আসলে কি ধরনের রোল প্লে করবে, বলো। বি মনে হইতেছে। ম্যাম আমারও বাকিটা বি প্রোভাইড, মনে কারণ হচ্ছে। এখানে এনকারেজ করতেছে মিটিং পার্টিসিপেন্টদের টু এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন্স এন্ড অর্গানাইজ দ্য ফ্লো অফ ডিসকাশন ফ্রম দ্য, হ্যাঁ। বাকিরা কে বি বলেছো, নামটা একটু বলো। মোশারেফ হোসাইন। মোশাররফ। ম্যাম আর কার বি? তানবীরও বি বলেছে। আর বাকিদের কোনো কিছু মনে হচ্ছে না। আচ্ছা দেখি অ্যান্সার। আবারও কোশ্চেনটা পড়ি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রোল অফ এ ফ্যাসিলিটেটর ইন এ মিটিং, মানে একটা মিটিং এ যে হলো যে তোমার সামনে থাকবে, সে আসলে কিভাবে মিটিংটাকে আগাবে। ঠিক আছে। ইয়েস, অ্যান্সার ইজ বি। কি বলেছে, টু এনকারেজ দ্য মিটিং পার্টিসিপেন্টস টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন্স অ্যান্ড অর্গানাইজ দ্য ফ্লো অফ ডিসকাশনস ফ্রম এ নিউট্রাল অ্যান্ড ইম্পার্শিয়াল পজিশন। এটাই তো ফ্যাসিলিটেটরের কাজ, সবাইকে হলো যে মতামত প্রকাশের স্বাধীনতা দিবে, স্বাধীনতা হস্তক্ষেপ করলে তো আর মিটিং হবে না। ঠিক আছে, গুড। নেক্সট কোশ্চেন,
Which of the following is an appropriate purpose for using a work breakdown structure in a software development project? বলো, WBS আমরা পড়ছি, কোনটা হবে? পেয়েছো অ্যান্সার? WBS কি ছিল? কাজটাকে ভেঙে ভেঙে হলো যে সাজানো বা একটা প্ল্যানিং করা। ডি মনে হচ্ছে। বি না ডি? ডি 4 নাম্বারটা। 4 নাম্বারটা। কি বললাম? WBS ছিল যে একটা কাজকে ভেঙে ভেঙে হলো যে দেখানো যে আমি আসলে কোন কাজের পর কোন কাজ করব, এরকম আর কি ম্যানেজেবল পার্টে হলো ভাগ করা WBS। আচ্ছা ম্যাম, এখানে আমার দুইটা এখানে কনফিউশন এখানে আছে এখানে। কোশ্চেনের অ্যান্সারটা মনে হয় ভুল আছে, দাঁড়াও তো দেখি। হ্যাঁ, এখানে To optimize the quota trade-off between the duration and the cost of development, এটা সম্ভবত কোশ্চেনের অ্যান্সারটা ভুল আছে। একটু হোল্ড অন। Which of the following is an appropriate purpose for using a word breakdown? আচ্ছা, which of the following is an appropriate purpose for using a word breakdown structure in software development purpose? ম্যাম, যেহেতু আপনি বলতেছেন এগুলো ভাগে ভাগে কাজ হয়, আমার মনে হচ্ছে বি হইতে পারে, কারণ এখানে বলছে না, যে অ্যান্সারটা হায়ারার্কি ভুল ডিটেল। আছে, ঠিক আছে। এই, ম্যাম এখানে মানে ভাগে ভাগের কথা বলতেছিলেন না WBS হুম এ, হুম হুম তাহলে তো বি নাম্বারে এরকম বলা বি আছে যে হওয়ার কথা, সেগমেন্ট ঠিক আছে। এটা সেগমেন্ট দ্যাম কোশ্চেনের ইনটু অ্যান্সারটা ভুল আছে, এটা একটু বাকিদেরকে যারা ক্লাসে নেই ওদেরকে একটু বলে দিও তো। সেগমেন্ট এটা দ্যাম বি হবে, বি হওয়ার ইনটু কথা, ম্যানেজেবল ঠিক স্কেল। আছে। হায়ারার্কিক্যাল ডিটেইলড অ্যাক্টিভিটিজ এন্ড সেগমেন্ট দেম ইনটু ম্যানেজেবল স্কেল। এটা এটা এডিট করা লাগবে। যাবে না? এডিট তো করব, বাট এখন করব না, আমি ক্লাস শেষ করে আছে, দাঁড়াও দেখে হলে করে দেখি, পরে আমার মনে থাকবে না। বি হওয়ার কথা, ঠিক আছে। নেক্সট ওয়ান। হুইচ অফ দ্য নেক্সট কোশ্চেন, ক্রিপ, স্কোপ ক্রিপের কথা বলতেছে এখানে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল কনসার্নিং দ্য স্কোপ ক্রিপ ইন দ্য প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট? স্কোপ ক্রিপের কথা মনে আছে না? একটু আর একটু নলেজ দিয়ে দিলে। মনে মনে করিয়ে দিব। স্কোপ ক্রিপ হলো এরকম একটা বিষয় ছিল, আমার যা মন চাচ্ছে আমি তাই দাবি করতেছি, ঠিক আছে। কোনো মানে আমার একটা প্রজেক্টের স্কোপ ডিফাইন করে দিয়েছে একটা, কিন্তু আমার হলো যে হুট করে আমার মনে হলো যে এটাও অ্যাড করেন তো দেখি তো কেমন হয় প্রজেক্ট, এরকম বিষয়টা আর কি। স্কোপ ক্রিপ মানে আনসার্টেন জিনিসপত্র আর কি বলা বা করানোর চেষ্টা করা বা করতে চাওয়া। কি বলছো দেখো তো, প্রত্যেকটা পড়ো, আমি কি বলছি? আনসার্টেন জিনিস করানোর চেষ্টা করা বা করতে বলা, কোথায় আছে এটা? ডি। ডি হতে পারে ডি হবে, এক্স্যাক্টলি। এটা, কারণ এখানে আনকন্ট্রোলড হইতে পারে এটা ম্যাম, হ্যাঁ, এটা টাইমার ইয়ার দেখো বি না, বিটা কেন হবে না? বিটার সাথে ডিটার মানে এখন বিষয়টা কি, আমি আবারও বলতেছি, বারবার না, বলতেছি এখানে একই আবার কথা। টাইম কনসিস্টেন্টলি বলছে বি হবে না এই কারণে, কারণ হ্যাঁ আমাদের হ্যাঁ, তো ওইটাই এখানে আমি বলতেছি, বিটাকেও কিন্তু অ্যান্সার মনে হচ্ছে, ঠিক আছে। যে আমি তো চেঞ্জের কথা বলছি, কিন্তু এটা কি বলছে? বিটা বলছে। এখন কথা হলো যদি ডিটা এত মানে ডিরেক্টলি না বলে দিত, সেই ক্ষেত্রে বিটাকেও অ্যান্সার ধরতে পারতাম, বুঝছো? ধরো ডিটা অন্য কোনো পার্সপেক্টিভে বলতেছে যেটা নট রিলেটেড টু স্কোপ ক্রিপ, সেই ক্ষেত্রে আমরা বিটাকে মোস্ট কাছাকাছি ধরতে পারতাম। বাট এখানে আলটিমেটলি স্কোপ ক্রিপটা খুব ক্লিয়ার করে ডিতে বলে দিচ্ছে যে আনকন্ট্রোলড এক্সপানশন। হুম, যেটা আসলে তোমার স্কোপ ক্রিপের বেসিক ডেফিনেশন। ডি হবে অ্যান্সার। এটা কি ক্লিয়ার? জি ম্যাম। জি। ও, ঠিক আছে। ওকে, এখানে এরপরে বলছে যেটা যে আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাক্টিভিটি পারফর্ম ফর দ্য ম্যানেজমেন্ট অফ ইনসিডেন্টস এন্ড সার্ভিস রিকোয়েস্ট? মানে আইটি সার্ভিস ম্যানেজমেন্টে কোন ধরনের কাজ করতে হবে ফর এনি সার্ভিস রিকোয়েস্ট, আর একটা ইনসিডেন্ট হলো বা একটা সার্ভিস রিকোয়েস্ট আসলো, সেক্ষেত্রে কি ধরনের কাজ করতে হবে? এগুলার কোনো ডিরেক্ট অ্যান্সার নাই বাবা।
এগুলো হলো আমরা কিছু কিছু জিনিস পাবা, যেমন ইভি বা ধরো ডাব্লিউবিএস, ঠিক আছে, এগুলো হলো যে, বা তোমার মাত্র স্কোপ ক্রিপ পেলার ডিরেক্টলি কিছু কিছু পাওয়া যায়, আবার কিছু জিনিস থাকে হলো যে একটু সেন্স করে বলতে হয়। ওই রকমই কোশ্চেন এটা, বলো কোনটা হবে? সার্ভিস ম্যানেজমেন্ট, টপ লেভেল। প্রথমটাতেই তো আটকে যাচ্ছে, প্রথমটাই হবে এই মানে নাম্বারটাই মনে অ্যাক্টিভিটি, হচ্ছে কারণ সবগুলা এখানে ইভ্যালুয়েট করছে কাস্টমার evaluating করতে স্যাটিসফ্যাকশন যে উইথ সার্ভিস ডেসমেটস। মানে কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন সেটা নিয়ে আর কি ইভালুয়েট করতেছে, এই জিনিসটা এই হবে। আইটি সার্ভিসের সাথে যায় আর কি। না, রিসিভিং ফেলিয়ার অ্যান্সারটা ডি রিপোর্ট বলতেছে। ফ্রম ইউজার চেকিং টু সি। আচ্ছা, এখানে আসো, এখানে ঘটনা আছে। ঘটনা হলো আমরা এখানে ভুল অ্যান্সারটা বলছি কেন? কারণ হলো যে আমরা সিম্পল ম্যানেজমেন্টের সাথে মিসম্যাচ করেছি। আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। সিম্পল ম্যানেজমেন্টের সাথে একটা হলো, ধরো সিম্পল ম্যানেজমেন্ট যারা আছে, ডিরেক্টর অফ ম্যানেজারিয়াল বোর্ড, এরকম টাইপের সাথে আমরা আইটি সার্ভিস ম্যানেজমেন্টটাকে মিসম্যাচ করেছি। আচ্ছা, তারপরে আসো সেকেন্ড ভুল যেটা করেছি, কোশ্চেনটা পড়তেও একটু ভুল করছি। সেটা কি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাক্টিভিটি, মানে কোন কাজটা করা হবে বেসড অন কি, যদি একটা সার্ভিস রিকোয়েস্ট আসে সেক্ষেত্রে তোমার আইটি সার্ভিস ম্যানেজমেন্ট কি করবে। এখন সার্ভিস রিকোয়েস্ট কি আসবে? একটা তোমার ফেলিওর রিপোর্ট আসবে ফ্রম এ ইউজার এবং চেকিং টু সি ইফ ইট করসপন্ডস টু এ নোন এরর। আমি কি এখন বুঝাতে পারছি কি বলছি? জি ম্যাম, বুঝতে পারছি। আবার বলি, বুঝো নাই? কথার সাউন্ডেই মনে হচ্ছে বুঝো নাই। না 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 ম্যাম, ওই যে লাস্টের দিকে যে বলছে না যে কোনো একটা রিকোয়েস্ট আসলে আমরা আসলে কি হ্যাঁ করবো, হ্যাঁ আইটি হ্যাঁ, সার্ভিস আর ওইটা রিকোয়েস্ট আসা পাশাপাশি হলো দুইটা জিনিস। তোমরা যেটা অ্যান্সারটা বলছো, অ্যান্সারটা হলো এক অর্থে কিন্তু ভুল না। হ্যাঁ কারণ ম্যাম, হলো আইটি তোমরা সার্ভিসের কথা তো ম্যানেজমেন্ট বলতে আমরা ওটা তাই পড়ে বলছিলাম। আসছো, ঠিক আছে, কিন্তু এখানে বাদ সাধছে হলো যে একটা হলো আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, তাও নর্মালি আমরা ম্যানেজমেন্টের রেসপেক্টেই ওকে ম্যাপিং করে দিতে পারতাম, কিন্তু লাস্টে একটা কথা বলছে যে সার্ভিস রিকোয়েস্ট আসলে সেক্ষেত্রে তার স্টেপিংটা কি হবে, বা সে কি স্টেপ নিবে। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ডি হবে, এতটা গভীরে ভাবি নাই। ওটাই। তো কোশ্চেন পড়ার অভ্যাস করতে হবে, বুঝছো? পরীক্ষা কবে তোমাদের এবার? 25। 25 তারিখে এপ্রিলের? জি হ্যাঁ ম্যাম। এই মাসে ও 15 দিন আচ্ছা, পরে। কোশ্চেন খুব প্র্যাকটিস করবা, এখান থেকে কোশ্চেন প্র্যাকটিস ছাড়া উপায় নাই। আর বিশেষ করে ডিরেক্ট অ্যান্সার দেখে ফেলবা না। এই যে যেমন ধরো তোমাদেরকে আমি কোশ্চেন গুলা দিচ্ছি, আগে মাথা কাটাচ্ছ, ভুল বলো আর যাই বলো, মাথা তো কাটাচ্ছ, এইভাবে প্র্যাকটিসিংটা করবা। আচ্ছা, দেখি এর পরেরটা দেখি বলতে পারি কিনা আমরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লানেশন ফর প্রোডাক্ট ইনোভেশন ইন দ্য ম্যানেজমেন্ট অফ টেকনোলজি। প্রোডাক্ট ইনোভেশনের ক্ষেত্রে টেকনোলজি ম্যানেজমেন্টে কি ধরনের কাজ হতে পারে, বা কি ধরনের, মানে এটা আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়? আবারও বলতেছি, প্রোডাক্ট ইনোভেশনের ক্ষেত্রে টেকনোলজি ম্যানেজমেন্টে কিভাবে আসলে সেটাকে এক্সপ্লেন করা যায়। মেবি বি হইতে পারে। বি না? হ্যাঁ। বি হবে, এটার অ্যান্সারটা নাই, বাট এটা বি হবে। আচ্ছা, এটা হলো 2025-এর কোশ্চেন। দুইটা কোশ্চেন আমি পেয়েছিলাম। তোমাদের হলো এপ্রিল সেশন আর হলো যে অক্টোবর সেশন, দুইটা পরীক্ষা হয়। অক্টোবরে তেমন কোনো কোশ্চেন আসে নাই বলতে গেলে, এপ্রিলে হলো পেয়েছিলাম আর কি দুইটা কোশ্চেন। তো সেই হিসাবে হলো যে তোমরাও আবার এপ্রিলে পরীক্ষা দিচ্ছ, আসতেও পারে কোশ্চেন। যাই হোক, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লানেশন অফ আর্ন ভ্যালু ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। পেয়েছো না আবার আর্ন ভ্যালু? ম্যাম এই নাম্বারটা দেখেছো আমরা হ্যাঁ, আর্ন ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, আর্ন ভ্যালুটা আসে। এটা কোনটা হবে? অ্যান্সার তো দেওয়াই আছে, আর দেখেও আশা করি বুঝতেছো, এই যে মিজার অফ ওয়ার্ক কমপ্লিটেড ইন টার্মস অফ বাজেট অথরাইজড ফর দ্যাট ওয়ার্ক। ইভিটা খুব ইম্পর্টেন্ট, ইভিটা আসে প্রায়। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? Anyone?
মানে কত টাকায় কতটুকু কাজ কমপ্লিট করতে পারছে এই জিনিসটা মিন করতেছে এটা। এইটা হলো যে তোমার এই যে একদম শুরুতে আমরা ইভি দেখেছিলাম না, ওইটাই তো। এই যে জি, বুঝতে পারছি। ইভি, এই যে আর্ন ভ্যালু যে বললাম, জি যে জি। একটা টাকার রেসপেক্টে, যেমন হলো যে তোমার আমার বাজেট ছিল 500 টাকা, ধরো আমার 250 টাকা খরচ হয়েছে, তাহলে তুমি বলো তো আমার কতটুকু কাজ হয়েছে, কত পার্সেন্ট কাজ হয়েছে? 50% হওয়ার কথা। 50%। এইটাই তোমার হলো যে ইভি, যে বাজেটের রেসপেক্টে আমার হলো কাজের এস্টিমেশন বলা। জি, বুঝতে পারছি। সেকেন্ড কোশ্চেন, এটাও 2025-এ এসেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রোল অফ এ ফ্যাসিলিটেটর ইন এ মিটিং? একই কোশ্চেন আসছে, দেখছো? সেম কোশ্চেন আসছে। To encourage the meeting participants to express their opinions and organize the flow of discussions from a neutral and impartial position. এই কোশ্চেনটা পেয়েছো না? মনে হ্যাঁ আছে? হ্যাঁ, এটা আগে ছিল, চলে আসছে ম্যাম এটা। ম্যাম এটা কি একই ছিল ইয়ারে আসছে? তো। না, ডিফারেন্ট। একই ইয়ারে না, ওই কোশ্চেন ওগুলা হলো ম্যাডামের আগের অন্যান্য ইয়ার থেকে নেওয়া, আর এটা হলো 2025-এর এই দুইটা কোশ্চেন। বুঝতে পারছি। অনেকগুলো তো কোশ্চেন তাহলে কোশ্চেন রিপিট হয়। রিপিটও হয়। হ্যাঁ, কোশ্চেন রিপিট হয়, যেগুলো কিনা এক্স্যাক্টলি। এই রকম, মানে ধরো অনেকটা মানে বুঝতেই পারতেছো কোশ্চেনের প্যাটার্ন গুলা। লাইক এখানে হলো যে তোমার ওই রকম করে ইভালুয়েশনের কিছু নাই, ইকুয়েশন দিয়ে সলভ করার কিছু নাই, কাইন্ড অফ হলো যে তোমার হলো যে কিছু জিনিস বুঝতে হয়, আবার কিছু জিনিস হলো সিচুয়েশন বেসিসে হলো যে অপশন চারটা পড়ে অ্যান্সার করতে হয়, এরকম আর কি। আর মোটামুটি প্র্যাকটিস তো তোমরা করছো আশা করি বিভিন্ন বছরের কোশ্চেনের ইয়ার ধরে। সো আমি আমার লেকচারের রেসপেক্ট যদি সাজেশন দেই, সেক্ষেত্রে বলবো হলো যে ইয়ারের কোশ্চেন গুলা খুব ভালো করে দেখবা। রিপিটেড কোশ্চেন তো পেতেই পারো, সেটা অলরেডি দেখেছো। আর পাশাপাশি হলো যে সম্পূর্ণ আইডিয়া চলে আসবে, আর এখান থেকে ভুল করার মতো আশা করি এমন কোশ্চেন থাকবে না যে ভুল করবা। যত যত প্র্যাকটিস করলে বা একটু বুঝে আসলে টপিক গুলো দেখলে, স্পেশালি আসলে আমি যেটা বলতেছি সেটা পুরো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্যই বলতেছি। প্রজেক্ট ম্যানেজমেন্ট যে পার্টটা আছে 34-35 তো আমি পড়ালাম, ধরো আছে আরো 36, 37, 38, মোটামুটি সবগুলোর জন্য একই প্রসেস। ঠিক আছে, এই পার্টটা এরকমই আশা করছি। টাইম ম্যানেজমেন্ট থেকে হলো যে কিছু ম্যাথের মতো কোশ্চেন থাকে আর কি। লেকচার আমাদের এখানেই শেষ, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এনিওয়ান? নো ম্যাম। এইখান থেকে কয়টা কোশ্চেন হইতে পারে বলছিলেন? 5 থেকে এই যে 8টা। কয়টা পেলা বলো, 2025-এ কয়টা পেয়েছো? দুইটা আসবে। দুইটা, মানে দুইটা বলতে কিন্তু আমি কিন্তু শুধু 34 আর 35-এর কথা বলেছি, ঠিক আছে? তোমার ওই যে 37, 38 ওইখানে কিছু ম্যাথমেটিক্যাল, 37, 38 লেকচারটা হয়ে গেছে না তোমাদের? হ্যাঁ, হয়ে গেছে। হয়েছে। তো 37, 38 থেকে তোমার হলো যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে, ঠিক আছে?